আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে forces and factors affecting educational policies and programs because of the আপনার MPED. This is a advanced level program. The program you are studying a very important and relevant course, professional preparations. So সেখানে you must have sound knowledge on forces, different forces or different factors, different influential matters that really affect educational policies and programs. Because যে আমাদের সমস্ত যে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল এবং পিএইচডি পর্যন্ত আমাদের যত এডুকেশন আছে সমস্ত এডুকেশনের কিন্তু একটা পলিসি বেসড হতে হয়। পলিসি না হলে কিন্তু এডুকেশন হয় না। তো সেই পলিসি আপনারা আজকে একটা স্টাডি করব আপনাদের সাথে। এই পলিসিগুলো করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো কনসিডারেশনসে নিতে হবে এবং যেগুলো কনসিডারেশনে না নিলে আমার প্ল্যানিং হবে না। মানে শুধু পলিসি না, স্টেট লেভেলের পলিসি না, আমি যে ইমপ্লিমেন্টেশন লেভেলে আছি আর আমি যে আমার জায়গায় আমার ছাত্রদের জন্য আমি কারিকুলাম তৈরি করছি বা আমার ছাত্রদের জন্য আমি তাদের কি লেসন দিচ্ছি সেই প্ল্যান তৈরি করছি। সো ফর দ্যাট রিজনস আমাদেরকে কিন্তু এই ফ্যাক্টরস গুলো জানতে হবে এবং আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেবে নিশ্চয়ই। তো শুরুতেই আমরা বলবো যে আপনাদের কিন্তু আমি ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে এটা আগেই একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একটু চোখটা বোলাবেন, চোখটা বোলালে একটু পড়াশোনা আলোচনা করলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যায়। ইভেন যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে ওর মধ্যে আপনারা কিছু কোশ্চেন্স তৈরি করে ফেলতে পারবেন যেগুলো আমরা এখানে আলোচনা করতে পারবো। সো এ গ্রেট চান্স, তাই না? সারাদিন ঘুরে আপনাদের এই কাজগুলো করি, করে আপনাদেরকে আপনাদের জন্য অপেক্ষা করি। তো সেই জন্য আপনারা এটা একটু গুরুত্ব দেবেন। গুরুত্ব না দিলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা ব্যর্থ হয়ে যাবে। তো আমরা প্রথমেই বলছি যে এই যে এডুকেশনটা কি? এডুকেশনটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, তাই না? শিক্ষা শেষ নাই। এবং আমরা জানি যে কবর থেকে আচ্ছা দোলনা থেকে কবর পর্যন্ত, কবর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত, তাই না? দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নেই, লং লাইফ প্রসেস। এবং আমরা তো সেই দোলনা পর্যন্ত আমরা শিখছি। তবে ওই শিক্ষা যে অর্থে আমরা বলি, আসলে এখানে আমরা সে অর্থে বলছি না। আমরা এখানে বলছি একাডেমিক লেভেল, ইনস্টিটিউশনাল লেভেল। সো এডুকেশন হচ্ছে একটা অনগোয়িং প্রসেস থ্রু আউট দ্য লাইফ। এটা সারা জীবনে হতে পারে। আপনার অনেক বয়সে এখন এখানে পড়ছেন, তো আপনি যে বয়সেই পড়েন না কেন, আপনি যদি একেবারে 60 বছর, 65 বছর, 70 বছর বয়সে পড়েন, বাট হোয়েন ইট ইজ ইনস্টিটিউশনাল, সেটাকে আমি বলবো যে এটা হচ্ছে এডুকেশন। তো এই অর্থে এডুকেশন হচ্ছে একটা লাইফ লং প্রসেস। এন্ড এর সাথে ভ্যারিয়াস ফ্যাক্টরস আর ইনভলভ। ভ্যারিয়াস ফ্যাক্টরস আপনারা বলতে পারবেন। এন্ড ফার্স্ট অফ অল the atmosphere is very important thing, তাই না? আপনি যদি অ্যাটমসফিয়ার না থাকে তাহলে তো আপনি পড়াশোনা করতে পারবেন না। এই যে দেখেন ডিউরিং প্যান্ডামিক করোনা একটা বিকল্প ব্লেন্ডেড মেথড অফ লার্নিং থ্রু আমরা কিন্তু লেখাপড়া করছি। সো দিস ইজ স্পেশাল টাইপ অফ অ্যাটমসফিয়ার দ্যাট উই ক্রিয়েটেড, উই হ্যাভ বিন বাউন্ড টু ক্রিয়েট, এটা বলতে পারেন, যেটা আমরা বাধ্য হয়েছি তৈরি করবার জন্য। The atmosphere is important thing, তাই না? তো শিক্ষার সাথে অ্যাটমসফিয়ার খুবই জড়িয়ে আছে। অ্যাটমসফিয়ার যদি না থাকে তাহলে কখনো শিক্ষা হয় না, তাই না? শিক্ষা ব্যবস্থা বলেন, শিক্ষা প্রদান বলেন, তো এটাকে ইফেক্টিভ করতে হলে, এটাকে প্রকৃতপক্ষে শিক্ষা হিসাবে একে সংজ্ঞায়িত করতে হলে ইউ মাস্ট এনশিওর অ্যাটমসফিয়ার। তো সেই অ্যাটমসফিয়ার হচ্ছে একটা ওভারঅল পরিবেশ, এনভায়রনমেন্ট। তো টিচিং লার্নিং এনভায়রনমেন্ট ইউ মাস্ট এনশিওর। So the policy behind the education, you must ensure atmosphere first. Especially, আপনারা বুঝতে পারছেন, we are talking about educational atmosphere, learning atmosphere. এবং তার পিছনে কি থাকবে?
তার পিছনে আরো থাকবে অবজেক্টিভস, গাইডলাইন্স অ্যান্ড রিকোয়ারমেন্টস বিহাইন্ড ইউর এডুকেশন। আপনার এডুকেশনের পিছনে কি উদ্দেশ্যে আপনি এটা করছেন, ইউ মাস্ট হ্যাভ অবজেক্টিভস বিহাইন্ড দিস। আপনি কিভাবে আপনার অবজেক্টিভকে মিট করছেন, সো দেয়ার মাস্ট বি সাম গাইডলাইন্স। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু মিটিং দ্য অবজেক্টিভস, তো সবকিছু কিন্তু থাকতে হবে। এগুলো হচ্ছে শিক্ষার মৌলিক জিনিস। এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি কখনোই এডুকেশন নিশ্চিত করতে পারবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাপড়ার পেছনে খালি অ্যাটমসফিয়ার না, আমাদের লেখাপড়ার পেছনে শুধু ফ্যাসিলিটিস না, আমাদের লেখাপড়ার পিছনে শুধু ইকুইপমেন্টস না, আমাদের লেখাপড়ার পিছনে যে জিনিসগুলো সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, এবং তার পেছনে থাকবে আমাদের অবজেক্টিভ, গাইডলাইন্স, পলিসি, এইগুলো থাকবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু একটা এডুকেশন পলিসি আছে 2010 সালে। তার আগে অনেক পলিসি হয়েছে, আপনারা জানেন যে কুদরতি হুদা কমিশন, তারপরে শামসুল হুদা কমিশন, কত কমিশন হয়েছে। তো শেষ অবধি যে কমিশনটা হয়েছিল এই সরকার ক্ষমতা আসার পরে, এবং তারা 2010 সালে একটা এডুকেশন পলিসি করেছে। এবং এই বইটা আপনারা পেয়েছেন কিনা, আপনারা যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করছেন, না হলে আপনারা নেটে পেয়ে যাবেন। আপনাদের নোটের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই পার্টটুকু, যে পার্টটুকু আপনাদের লাগবে। বাট অ্যাজ এ আপনারা হচ্ছেন যে হায়ার এডুকেশনের ছাত্র, এবং আপনারা হায়ার এডুকেশন নিয়ে লেখাপড়া করছেন এবং হায়ার এডুকেশন নিয়ে আপনারা গবেষণা করবেন, সুতরাং আপনাদের কাছে একটা পূর্ণাঙ্গ বই থাকাটা উচিত। আই ম্যানেজড ইট, এবং ইউ ক্যান ম্যানেজ। আপনি এটা ফ্রিও পেতে পারেন, কিনে নিতে পারেন। আমি কিনে নিয়েছিলাম বই মেলা থেকে গত 2-3 বছর আগে। যাই হোক, এই ন্যাশনাল পলিসিটা কিন্তু আমরা পড়াবো। এটা বাংলাদেশের হচ্ছে শিক্ষার পলিসি, এবং সেটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে বাংলাদেশের সকল স্তরের শিক্ষার ব্যবস্থা, কিভাবে শিক্ষাটা আমাদের করতে হবে, শিক্ষার মৌলিক জায়গাগুলো কি, আমরা কোন কোন বিষয়ে অ্যাড্রেস করবো। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অধ্যায় আছে। এই পলিসি, শিক্ষা পলিসিতে অনেকগুলো অধ্যায় আছে। সেই অধ্যায় বিন্যাস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে 28টি অধ্যায় আছে, এবং অ্যানেক্সার আছে 2টা। বাংলাদেশের সংবিধানের শিক্ষা সংশ্লিষ্ট কতগুলো বিধান, আর 2 নম্বর আছে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি, যে কমিটিটা হয়েছিল সেই কমিটির পারমিশন দিয়ে দিয়েছে ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, চেয়ারম্যান, চেয়ারম্যান, আর চেয়ারম্যান ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। স্যার মারা গেছেন, বাকি এরা বোধহয় এখনো বেঁচে আছেন। কাজী শহীদুল্লাহ এখন হচ্ছে যে ইউজিসির চেয়ারম্যান, আর বাকি সাদেকা হালিমেরাও আছে, সবাই আপনারা দেখবেন একটু। আর 1 নম্বরে হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত সংবিধানের যে বিধানগুলো আছে সেগুলো দিয়েছে সংবিধান আগে। আর যেটা বললাম যে চ্যাপ্টার দিয়েছে 28টি। তাহলে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 সালের, which contains 28 chapters and 2 annexure, one relating to the provisions relating to the provisions under constitution about education, আর সেকেন্ড হচ্ছে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি টু ফ্রেম এডুকেশনাল পলিসি ইন বাংলাদেশ। তো এই জিনিসগুলো আমরা একটু এখন দেখবো। আমাদের যে পলিসি আছে, এই পলিসির মধ্যে আপনাদের হচ্ছে চ্যাপ্টার 19 হচ্ছে স্পোর্টস এডুকেশন সম্পর্কে বলা আছে। এক চ্যাপ্টারে যেমন শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য, 2 নম্বর চ্যাপ্টারে প্রাথমিক শিক্ষা, 3 নম্বরে বয়স্ক উপমাধ্যমিক শিক্ষা, 4 নম্বরে সেকেন্ডারি, 5 নম্বরে হচ্ছে প্রফেশনাল, যেটাকে বলা আছে ভোকেশনাল, 6 নম্বরে মাদ্রাসা এডুকেশন, 7 নম্বরে রিলিজিয়াস এন্ড ইথিক্যাল এডুকেশন, 8 নম্বরে হচ্ছে হায়ার এডুকেশন, 9 নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডুকেশন, 10 নম্বরে হচ্ছে মেডিকেল এডুকেশন, 11 নম্বরে ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্টিফিক মানে বলা হচ্ছে যে সায়েন্স এডুকেশন, তারপরে 12 নম্বরে বলা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি এডুকেশন, 13 নম্বরে বলা হচ্ছে বিজনেস এডুকেশন, 14 নম্বরে বলা হচ্ছে এগ্রি এডুকেশন, 15 নম্বরে বলা হচ্ছে লিগাল এডুকেশন, 16 নম্বরে বলা হচ্ছে যে উইমেন এডুকেশন, 17 নম্বরে বলা হচ্ছে যে হচ্ছে ভোকেশনাল এডুকেশন মানে যে আর্ট, পারফর্মিং আর্টস এগুলো আর কি। 18 নম্বরে বলা হচ্ছে যে বিশেষ শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত, আর শারীরিক শিক্ষা, স্কাউট গার্লস এগুলো। আর এর সাথে জড়িয়ে আছে আপনাদের 19 নম্বরে ক্রীড়া শিক্ষা, তারপর 20 নম্বরে গ্রন্থাগার শিক্ষা, তারপরে মূল্যায়ন কিভাবে, পরীক্ষা কিভাবে হবে, তারপরে শিক্ষার্থী কল্যাণ নির্দেশিকা আছে, ভর্তি কিভাবে হবে, শিক্ষক প্রশিক্ষণের জন্য কি কি করা হবে, এগুলো রাষ্ট্রের জন্য বিশাল গাইডলাইন। এই গাইডলাইন গুলো শুধু রাষ্ট্রের জন্য না, এই গাইডলাইন গুলো আমরা যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, এটা আমাদের কি হবে জানেন, যেরকম ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সরকার, তো আমরাও কিন্তু যারা এই যে শিক্ষকতা করছি, বা আমরা যারা দেখেন আপনাদের নিজেদের ক্ষেত্রে আপনারা মূল্যায়ন করেন, কি আছে আমাদের,
কি সম্পদ আছে আমাদের, কি আমাদের উপকরণ আছে যা নিয়ে আমরা জাতিকে সেবা দিচ্ছি? হ্যাঁ, কিচ্ছু নাই, কলমও থাকে না পকেটে, তাই না? আমি কিন্তু সত্য বলছি, আমি শিক্ষক হিসাবে, আমি নিজে শিক্ষক, আমার সমালোচনা আমি করছি যে আমাদের কোনো ইকুইপমেন্টস নাই, তাই না? আজকে দেখেন, আপনি ৬ রাস্তার মোড়ে একটা শ্রমিক আনতে যাবেন, তাই না, ডে লেবার আনতে যাবেন, যদি তার হাতে একটা কোদাল না থাকে, তার হাতে একটা ঝুড়ি না থাকে, আপনি তাকে নেবেন না? আপনার বাসায় কাজ তো কোদাল ঝুড়ির কাজ, তাই না? বা একটা কাস্তে থাকতে হবে, বা একটা কিছু থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। তো এগুলো আমরা সার্চ করি, না থাকলে বলি যে তোমার কাছে আছে, সে বলে যে হ্যাঁ বিকল্প আছে, সে একাধিক রাখে। এগুলো হচ্ছে কি, যে ওই প্রফেশনে থাকতে গেলে আপনার লাগবে। তা আমি আপনি শিক্ষকতা প্রফেশনে আছি, আমি আপনি বড় শিক্ষকতা প্রফেশনে আছি, তো ছোটখাটো না, তাই না? বড় শিক্ষা প্রতিষ্ঠানে যারা আপনারা আছেন, ম্যাক্সিমাম বড় শিক্ষা প্রতিষ্ঠান। আবার কেউ কেউ আছেন যারা মাধ্যমিক লেভেলে আছেন, উচ্চ মাধ্যমিক লেভেলে আছে। তো অল আর ডিগনিফাইড একটি জায়গায় কিন্তু আছেন, বিশেষ করে সবাই আসেন শিক্ষা ব্যবস্থার মধ্যে, তাই না? আর যারা এর বাইরে আছেন তারাও বিভিন্ন রকম কোচ বা বড় বড় রাষ্ট্রীয় কর্পোরেট বা নন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে আপনার জড়িয়ে আছে। তা আমাদের সাথে যদি এই যে উপকরণগুলো না থাকে, এই যে এডুকেশন পলিসি না থাকে না, তাহলে আপনি কিভাবে নিজেকে আপনি তৈরি করবেন, কিভাবে আপনি ছাত্রদের জন্য করবেন? আপনি তো মেসেজই ক্যারি করতে পারেননি, আপনি তো দর্শনই, ফিলোসফি, এডুকেশনের ফিলোসফি আপনি ক্যাচ করতে পারেননি, তাই না? তো অনেক কষ্ট করে এই কমিটি স্টাডি করে এগুলো দাঁড় করিয়েছে। এগুলো হচ্ছে যে মেসেজ, এগুলো হচ্ছে মানদণ্ড, এগুলো হচ্ছে গাইডলাইন্স। আপনি যখন কিছু করবেন, আপনি কারিকুলাম করবেন, আপনি হচ্ছে যে একটা প্রোগ্রাম চালু করবেন, হ্যাঁ, ইউ মাস্ট অবজার্ভ এডুকেশন পলিসি, এটা একটা গাইডলাইন্স। তো এখন তাহলে আপনাদের সাথে সেটা নিয়েই হচ্ছে আলোচনা করবো। আপনাদের এই যে স্পোর্টস এডুকেশন, সেই স্পোর্টস এডুকেশনের কিন্তু আবার কতগুলো উপাদান আছে। স্পোর্টস এডুকেশনের হচ্ছে এইমস এন্ড অবজেক্টিভস আছে ৬টা, আর স্ট্র্যাটেজিস আছে ৮টা। হ্যাঁ, আমরা যেহেতু শিক্ষক হচ্ছে স্পোর্টস এর শিক্ষক, তাহলে আমাদের একটু এই বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে তো ঝামেলা, তাই না? আমরা একটু জ্ঞান অর্জন করে নিই। আজকে আপনাদের সাথে একেবারেই ছোট্ট একটা চ্যাপ্টার, আধা ঘন্টায় ক্লাস হয়ে যায়, হ্যাঁ, আলোচনা করে সময় কাটাবো, আপনাদের সাথে গল্প করবো আজকে, একেবারে সহজ যেহেতু। কত নাম্বার বলছি? 19 নাম্বার। 19 নাম্বার। তো তাহলে আপনাদের বলছি যে এই স্পোর্টস এডুকেশনের ক্রীড়া শিক্ষা, এটা আমাদের শিক্ষানীতির একটা বড় অংশ, এবং 19 নাম্বার চ্যাপ্টার এটা আছে। এবং সেখানে আমরা বলছি এইমস এন্ড অবজেক্টিভস নির্ধারিত হয়েছে 6টি, আর স্ট্র্যাটেজি নির্ধারিত হয়েছে 8টি। তাহলে এইমস এন্ড অবজেক্টিভস যে 6টি, সেটা কি কি? সেটা হচ্ছে টু এনশিওর দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন স্পোর্টস, ছাত্রদেরকে ক্রীড়ায় অংশগ্রহণ বিষয়ে উৎসাহিত করা। হ্যাঁ, ছাত্ররা যাতে ক্রীড়ায় অংশগ্রহণ করে, খেলাধুলায় অংশগ্রহণ করে, হ্যাঁ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হ্যাঁ, আবার প্রতিযোগিতা না হয়েও যদি আপনি ক্রীড়ার বিভিন্ন প্রোগ্রাম শুরু করেন বা ক্রীড়ার ট্রেনিং করেন, ছাত্ররা যেন সেটা অংশগ্রহণ করে। এবার এটা হচ্ছে প্রথম একটা এইমস। 2 নাম্বার হচ্ছে টু প্রোভাইড ফ্যাসিলিটিস so that boys and girls throughout the country can get equal opportunities to contribute to the field of sports. হ্যাঁ, এমন এমন সুযোগ সুবিধা আপনাকে করতে হবে, আপনি করবেন। রাষ্ট্র নিজেই স্বীকার করছে যে রাষ্ট্র করবে, প্রোভাইড করবে। এটা একটা এইমস, অবজেক্টিভস, যে কি ফ্যাসিলিটিস দেবে সো দ্যাট বয়েজ এন্ড গার্লস, কারণ আমাদের সমাজে 2 ধরনের জেন্ডার আছে, একটা পুরুষ জেন্ডার, একটা নারী জেন্ডার। তো আমরা কাউকে বাদ দিয়ে কিন্তু স্পোর্টসকে আগে নিতে পারবো না, আমাদেরকে দুটি জেন্ডারকেই কিন্তু আমাদের আগাতে হবে। তো বয়েজ এন্ড গার্লস বোথকে আমাদের আগাতে হবে থ্রু আউট দ্য কান্ট্রি। এখন বলতে পারেন তাহলে আর একটা গেল কোথায়? থার্ড জেন্ডার। থার্ড জেন্ডারটা পরে আসছে, তো তো ওরা কিন্তু যে কোনো একটার মধ্যে পড়ে, তার জন্ম হয় ছেলে অথবা মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে ছেলে হিসেবে জন্ম হয়, তারপরে মেয়ে হয়ে যায়। যাই হোক, থার্ড জেন্ডারও ধরেন যে এর মধ্যে আছে। থ্রু আউট দ্য কান্ট্রি ক্যান গেট ইকুয়াল অপরচুনিটিস, তারা যেন সমান সুযোগ পায়। মেয়ে বলে তারা যেন কম সুযোগ না পায়, হ্যাঁ, ছেলে বলে তারা যেন বেশি সুযোগ না পায়। আবার ছেলে তাই এখানে দেওয়া যাবে না শুধু মেয়েদের, না, এরকম না। তারা যেন ইকুয়াল একটা অপরচুনিটিস পায় টু কন্ট্রিবিউট টু দ্য ফিল্ড অফ স্পোর্টস, এবং ফিল্ডসে তারা যেন কন্ট্রিবিউট করতে পারে সেইভাবে ইকুয়ালি। তারপরে বলছে, কয়টা গেল? 2টে গেল। 3 নাম্বারে বলছে যে টু ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু টেক স্পোর্টস অ্যাজ এ প্রফেশন, এই যে ছাত্ররা যেন স্পোর্টসকে প্রফেশন হিসাবে নেয়, এই জায়গায় তো বড় কথা। এই শিক্ষাটা যদি আমরা দিতে না পারি, আমরা এই মেসেজটা যদি দিতে না পারি, আমরা এই ফিলোসফিটা যদি ওদের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ঢুকাতে না পারি যে ইউ ক্যান টেক স্পোর্টস অ্যাজ এ প্রফেশন, ইউ ক্যান মানে চুজ ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ প্রফেশন। তো তুমি খালি টিচিং প্রফেশন হবে, ফিজিক্যাল এডুকেশন টিউটর হবে, ফিজিক্যাল এডুকেটরস হবে, সেটা না। তুমি স্পোর্টসের মানে হান্ড্রেডস অফ ব্রাঞ্চেস আছে, তো ইউ মে চুজ এনি অফ দেম। শত শত স্কোপ আছে,
হ্যাঁ, একেবারে আপনার কমেন্টেটরস থেকে শুরু করে, আপনার রেফারি থেকে শুরু করে, কোচ থেকে শুরু করে, রিপোর্টার পর্যন্ত, আপনার স্পোর্টস রিপোর্টার, সেটাও প্রফেশনাল, তাই না? কত রকমের আপনার হচ্ছে যে এর দিক আছে, একটা মাল্টি ডাইমেনশনাল একটা ডিসিপ্লিন। তো এই সমস্ত জায়গায় মানে ইন্সপায়ার করা, এটা হচ্ছে একটা এইমস। টু হেল্প মেক ট্রেন্ড স্পোর্টস পারসন who can update sports education in order to create sports person of international standard। বলছে যে এই যারা স্পোর্টস এর মধ্যে থাকবে তাদেরকে ট্রেন আপ করতে হবে, এবং তাদেরকে ক্রীড়া শিক্ষার, আধুনিক ক্রীড়া শিক্ষা সম্পর্কে তাদেরকে একদম তাদেরকে ট্রেন আপ করতে হবে, আধুনিক ক্রীড়া শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, যাতে আন্তর্জাতিক মানের স্পোর্টসম্যান আমরা তৈরি করতে পারি। দেখছেন? হ্যাঁ, তাহলে আমার মতো করে, আমার দেশের মতো করে করলে হবে না। হ্যাঁ, উই মাস্ট মানে কম্পিট উইথ আদার কান্ট্রিজ। এটা আপনাকে মনে রাখতে হবে যে ইউ আর সাবজেক্ট অফ দি ওয়ার্ল্ড, এটা মনে রাখতে হবে। এন্ড ইউ আর লিভিং মানে উইদিন দা হচ্ছে যে কর্পোরেট, বলতে পারেন যে স্পোর্টস কর্পোরেট ওয়ার্ল্ড, তাই না? স্পোর্টস নিয়ে তো কোটি কোটি, লক্ষ কোটি, বিলিয়ন ডলার অর্থনীতির একটা হচ্ছে যে ট্রানজেকশন, তাই না? এখন স্পোর্টস শুধু আসলে নট ফর রিক্রিয়েশন, হ্যাঁ, স্পোর্টস নট ফর ফিজিক্যাল ফিটনেস। এখন তো স্পোর্টস হচ্ছে পৃথিবীর অর্থনীতির একটা বড় রকমের একটা ব্যাপার, এবং এটা নিয়ে তো আবার হচ্ছে যে নেগেটিভ দিকও আছে, অর্থনীতি হচ্ছে নেগেটিভ এক্সারসাইজও আছে, তাই না? তো সেগুলো প্রিভেনশনের জন্য বিভিন্ন রকমের আইন কানুন হয়েছে, কারণ এটা নিয়ে আমরা জানি যে গ্যাম্বলিং ট্যাম্বলিং হয়। যাই হোক, সেগুলো তো অর্থনীতির একটা চর্চা হয়, তাই না? সেটা হয়তো বেআইনি নয়, কিন্তু আমরা যদি লিগ্যালি ধরি তাহলে অর্থনীতির কত বড় একটা চালিকা শক্তি খেলাধুলা। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, খেলাধুলার পিছনে কিন্তু ইনভেস্ট করা মানে কিন্তু ফেলে দেওয়া না, খেলাধুলার পিছনে ইনভেস্ট করা মানে লাভ হয়, অনেক লাভ হয়। একটা গেমসে, একটা স্পোর্টসে, একটা কম্পিটিশনে বহু টাকা হচ্ছে যে উপার্জন করতে পারে। তারপরে বলছে কয়টা গেল আমাদের? 4টে গেল। 5 নাম্বার, টু ক্রিয়েট অপরচুনিটিস ফর আওয়ার স্পোর্টস পারসন থ্রু ইনস্টিটিউশনাল এডুকেশন সো দ্যাট দে ক্যান বিকাম রিনাউন্ড অ্যাজ প্রফেশনালস এট হোম এন্ড অ্যাব্রড। তাদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রাতিষ্ঠানিক, অনানুষ্ঠানিক শিক্ষা না, আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা করতে হবে, যাতে তারা দেশে এবং বিদেশে প্রফেশনালস হিসেবে, দেখেন এই যে কয় জায়গা প্রফেশনালস আসলো, এই যে আপনারা প্রফেশনাল করছেন, প্রফেশনাল প্রিপারেশন করছেন, আমি এই কোর্সটা করাচ্ছি, আই এম লাকি না যে আই হ্যাভ গট সানস, যে এই কোর্সটা আপনাদের সাথে পাসিং মাই টাইম। তো তারপরে বলছে 6 নম্বরে বলছে টু হেল্প দেম বিল্ড আপ এ গুড ইমেজ ফর দ্য কান্ট্রি থ্রু অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস স্ট্র্যাটেজিস। স্পোর্টস স্ট্র্যাটেজিস সম্পর্কে তাদেরকে আপনারা হচ্ছে জ্ঞান দেবে রাষ্ট্র, হ্যাঁ, তাদের দিতে হবে, যাতে তারা কি করতে পারে, একটা ভালো ইমেজ, আমাদের দেশের একটা ভালো ইমেজকে তারা স্পোর্টস এর মাধ্যমে, স্পোর্টস স্ট্র্যাটেজির মাধ্যমে তারা আমাদের সমাজের, আমাদের দেশের ইমেজকে তারা হচ্ছে যে আফল, ইমেজকে তারা প্রতিষ্ঠিত ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। তো এগুলো হচ্ছে শিক্ষা ছাড়া হবে না, এগুলো ফিজিক্যাল স্পোর্টস এডুকেশনের শিক্ষা ছাড়া হবে না। তো এটা বলেছে হচ্ছে যে এইমস এন্ড অবজেক্টিভস। আর 8টা বলছে কি? 8টা বলছে হচ্ছে স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি 8টা কি কি? 1 নাম্বার, ইন অর্ডার টু এক্সটেন্ড স্পোর্টস এডুকেশন এট প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেল। প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে কি করতে হবে? ক্রীড়া শিক্ষাকে বিস্তার ঘটাতে হবে। One school for sports will be established in each administrative division of the country. দেশের প্রত্যেকটি প্রশাসনিক বিভাগে একটা করে ক্রীড়া বিদ্যালয় করা হবে। এটা রাষ্ট্রের একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে বুঝছেন তো? স্ট্র্যাটেজি মানে ইমপ্লিমেন্টেশন মেকানিজম। কিভাবে এইমসটাকে মিট করবে, এইমসটাকে কিভাবে মিট করবে? বলছে এইভাবে করবে। খালি বড় বড় গপ্প, 6টা গপ্প সেরে দিলাম, 6টা গপ্পতে কিন্তু পেট ভরবে না। সেজন্য 8টা স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয়েছে টু মিট দা টু রিচ দা মানে এইমস, হ্যাঁ, টু অ্যাচিভ দা এইমস। 2 নম্বরে বলা হচ্ছে এডুকেশন এট দ্য স্কুলস অফ স্পোর্টস উইল নট ক্রিয়েট এনি complication to undergo higher education in the general stream। বলছে যে ক্রীড়া শিক্ষা বিদ্যালয়ে অধ্যয়নের ফলে যাতে সাধারণ ধারার উচ্চশিক্ষার অধ্যয়নের পথ রুদ্ধ না হয়। এখন ক্রীড়া শিক্ষা দিতে গিয়ে উচ্চশিক্ষা, অন্যান্য শিক্ষা, মেডিকেল শিক্ষা, তারপরে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা, এগুলো আবার বন্ধ যেন না হয়ে যায়, খালি সবাই ক্রীড়াই নিয়ে পড়ে থাকে। দেখা গেল যে বাংলাদেশের সরকারি ক্রীড়া নিয়ে পড়ে আছে মাঠে ময়দানে, এরকম না। বলছে যে এডুকেশন এট দ্য schools of sports will not create any complication to undergo higher education in the general stream।
তারা জেনারেল স্ট্রিমে যেতে পারবে সেটা হচ্ছে যে রাষ্ট্র নির্ধারণ করছে। So the subjects including the uniform curricula at primary and secondary levels will be taught as compulsory subject in the schools of sports too. 47 ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 এখানে বলেছে যে ও 47 পেজটা উঠে গেছে, আপনারা ঠিক করে ফেলবেন। এই পেজের নিচের জিনিসটা এখানে এখানে হচ্ছে পেস্ট হয়ে গেছে, ওটা কেটে ফেলবেন, 2 পর্যন্ত রাখবেন। 47 ন্যাশনাল এডুকেশন পলিসি 47 হচ্ছে পেজ নাম্বার, আর ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 ওইটা এখানে হচ্ছে যে একটু বেকায়দা হয়ে চলে আসছে, আমি খেয়াল করি। তো কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যাতে আবার অন্যান্য সাধারণ শিক্ষায় কোনো বাধা না হয়, সেজন্য আমাদের কারিকুলামের মধ্যে কম্পালসারি করে দেব, যাতে সকল ছাত্রছাত্রী এই বাংলাদেশে যারা শিক্ষা ব্যবস্থায় থাকবে তারা সকলেরই এই ক্রীড়া শিক্ষায় তারা হচ্ছে তারা জ্ঞান অর্জন করতে পারে। 3 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে মানে কি করবে দেখেন। 1 নাম্বার হচ্ছে স্কুল করবে প্রত্যেকটা ডিভিশনে ক্রীড়া স্কুল, আর 2 নম্বরে বলছে যতক্ষণ পর্যন্ত আমরা আরো বেশি স্কুল করতে না পাচ্ছি আমরা সব স্কুলেই হচ্ছে যে ক্রীড়া শিক্ষা আমরা দিয়ে দেবো। প্রাইমারি স্কুলে দিছে কিনা আমি জানি না, দিলে কিটা হয় তাও জানি না, মনে হয় দেয় না, দিলেও কি হচ্ছে উল্টা পাল্টা। হাই স্কুলে দিছেও তো পড়ে না, ওই বাই করে না। আচ্ছা, আর ওই মাস্টারদেরও সময় নাই, এসব করে না। মাস্টাররা হচ্ছে যে কয়েকজন ছাত্র বাইর করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কম্পিটিশনে নিয়ে দৌড় করে। সবাইরই পড়াইতে হবে, সবাই জানাইতে হবে, তারা এই থিওরি জানে। এগুলো থিওরি না স্কুলের কর্তৃপক্ষ জানে নাকি আমাদের সেই শিক্ষক, কেউ এটাকে হচ্ছে প্রমোট করছে না। 3 নাম্বার হচ্ছে সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অফ অল স্কুলস অফ স্পোর্টস উইল বি কন্ডাক্টেড বাই ওয়ান অফ দ্য এডুকেশন বোর্ড। এবং বলা হচ্ছে যে দেশের সকল ক্রীড়া শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা যে কোনো একটি শিক্ষা বোর্ডে নির্ধারণ করতে হবে। তাহলে এই যে বিকেএসপি সহ আরো যত আমরা স্কুল করব, সরকার যত স্কুল করবে সবগুলো হয় আলাদা শিক্ষা বোর্ড করা হবে, যতক্ষণ আলাদা শিক্ষা বোর্ড না হচ্ছে ততক্ষণ সরকার আইন করে যে কোনো একটা শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ করবো, তাদেরকে আমরা শিক্ষাও দেবো। খালি ক্রীড়া শিক্ষা না, জেনারেল শিক্ষাও দিতে। এই জন্য দেখা যায় যে যারা ক্রীড়া শিক্ষায় পড়ছে, বিকেএসপি তে পড়ছে, তারা কিন্তু ওখান থেকে পাশ করে কেউ আবার অন্য লাইনে চলে যাচ্ছে, ক্রীড়ায় থাকছে এরকম না, তারা আবার অন্য সাধারণ লাইনে লেখাপড়া করে চলে যাচ্ছে। 4 নাম্বার স্ট্র্যাটেজি বলছে অ্যাপ্রুভাল উইল বি গিভেন টু সেপারেট স্কুলস এন্ড কলেজেস অফ স্পোর্টস এস্টাবলিশড আন্ডার আইদার গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট এন্টিটি। যদি সরকারি বেসরকারি পর্যায়ে স্কুল তৈরি করা হয়, এডুকেশনাল প্রতিষ্ঠান তৈরি করা হয় ক্রীড়া শিক্ষা, সেটা অনুমোদন দেবে সরকার। সেটা সেকেন্ডারি লেভেল হোক বা যে কোনো লেভেলই হোক, কলেজ হোক অথবা ইউনিভার্সিটি হোক, যেমন আমরা করেছি। এটা অনুমোদন দিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে। এই যে এই ক্রীড়া শিক্ষা পলিসির মধ্যে আছে, হায়ার এডুকেশন পলিসির মধ্যে আছে, ন্যাশনাল পলিসি 2010 এর মধ্যে আছে। তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার এমনি তো হবে না, এইমসটা তো এমনি অ্যাচিভ করতে পারবে না। 5 নাম্বার স্পোর্টস এডুকেশন উইল বি আপডেটেড ইন টিউন উইথ দ্য ডিমান্ডস অফ দি মডার্ন ওয়ার্ল্ড। বলছে যে যুগোপযোগী আন্তর্জাতিক মানে ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে বাংলাদেশের একমাত্র বলছে যে সো বিকেএসপি মাস্ট বি ডেভেলপড ইনটু এ ফুল ফ্লেজড স্পোর্টস। যেহেতু মডার্ন একটা চাহিদা, আপডেট করতে হবে স্পোর্টস এডুকেশনকে, সেই কাজটি সরকার করবে। এবং যতক্ষণ বলছে যে বিকেএসপি কে আরো সামর্থ্য করবো করে বিকেএসপি কে একটা বিশ্ববিদ্যালয় করে ফেলবে, বিকেএসপি কে বিশ্ববিদ্যালয় বানায় ফেলবে, সো দ্যাট ইট ক্যান প্রডিউস স্পোর্টস পারসন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যাতে এরা একেবারে আন্তর্জাতিক মানের স্পোর্টস পারসন তৈরি করতে পারে। Sports education programs will be conducted under the supervision of BKSP এবং sports education টা সুপারভাইজ করবে BKSP with the establishment of schools and colleges of sports at district level. ডিস্ট্রিক্ট লেভেলে যারা হবে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে BKSP। 6 নাম্বার বলছে till BKSP becomes a full-fledged university of sports, certificates of bachelor degrees in sports will be awarded by national university এবং ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে কিন্তু এখানে একটা সমস্যা, তাহলে কি অন্য প্রাইভেট ইউনিভার্সিটি পারবে না? এটা কিন্তু একটা এখানে বাধাই করবো আমরা। এটা বলা উচিত ছিল যে অ্যাওয়ার্ডেড বাই রিকগনাইজড ইউনিভার্সিটি, এই কথা বললে আরো ভালো হবে। কারণ আমরা ব্যাচেলার ডিগ্রি তো খালি ন্যাশনাল ইউনিভার্সিটি দিচ্ছে না, ব্যাচেলার ডিগ্রি তো আপনার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি দিচ্ছে, রাজশাহী দিচ্ছে, চিটাগাং দিচ্ছে, তাহলে আরো বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তাহলে এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটা একটা বেঠিক কথা হয়ে গেল, তাহলে একটা ভুল পেয়ে গেলাম। 7 নাম্বার টু এক্সপান্ড স্পোর্টস এডুকেশন এন্ড টু পপুলারাইজ ইট, annual sports competition will be organized at inter-school, college and national level। বলছে যে এই এডুকেশনকে এক্সপান্ড করার জন্য এবং এটাকে জনপ্রিয় করার জন্য একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে স্কুলগুলো, আন্তঃবিদ্যালয়গুলো, আন্তঃকলেজগুলো এবং ন্যাশনাল লেভেলে বা রিজিওনাল লেভেলে এটা হবে, তা বলে যাচ্ছে। তাহলে এই স্ট্র্যাটেজিগুলো নিয়েছে। আর 8 নাম্বার স্ট্র্যাটেজি নিয়েছে স্পোর্টস এডুকেশন উইল বি থরলি রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। বলেছে স্পোর্টস এডুকেশন হবে হচ্ছে যে একেবারে আবাসিক। এই যে আপনারা ছুটি না নিয়ে করতেছেন এরকম না, এই যে আপনাদের
হচ্ছে যে ভার্চুয়ালে পড়া হচ্ছে, আসলে না, এরকম না। এরকম হবে মাস্টার ডিগ্রি লেভেলের হচ্ছে, বাট প্র্যাকটিক্যাল হলে তো হবে না। মাঠে ময়দানে তো তাকে মোটর, লোকোমোটর, তারপরে নন লোকোমোটর বোঝাতে হবে। তো সেটা বুঝাবেন কেমনে আপনি? কম্পিউটারের মধ্যে তো বোঝাতে পারবেন না, তাই না? ওটা মেজার করতে পারবেন না। So residential provisions will be made in every institution of space education. এটার ব্যাপারে গভর্নমেন্ট খুবই এমফাসিস দিয়েছে এবং এই ন্যাশনাল হচ্ছে যে এডুকেশন পলিসি খুবই এমফাসিস করেছে। তাহলে মোটামুটি আপনারা বুঝলেন, আপনাদের কাছে নোট আছে, আপনারা বুঝে গেলেন। এখন এই পর্ব আমরা শেষ করলাম, এখন চলে যাবো আমরা নেক্সট পর্বে, কেবল 1 নম্বর পর্ব হলো features for preparing educational policies. ফিচার্স, বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? ফর প্রিপেয়ারিং এডুকেশনাল পলিসিস। আপনি তো এডুকেশনাল পলিসি করবেন, তাই না? সে আপনি ন্যাশনাল পলিসি করেন, আর আপনি রিজিওনাল পলিসি করেন, আর আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য পলিসি করেন, আর আপনি আপনার স্কুলের জন্য পলিসি করেন, হ্যাঁ, আপনি যেভাবেই পলিসি বোঝেন সবগুলো কি আমরা বলছি প্রিপেয়ারিং এডুকেশনাল পলিসি। আপনি সবসময় ধরে নেবেন না যে ন্যাশনাল পলিসি। ন্যাশনাল পলিসি তো মাত্র 1.5 পৃষ্ঠা রাখছে আপনার স্পোর্টস এডুকেশনের জন্য, ওটা আপনার বেসিক। এখানে আরো কিছু আছে, জেনারেল এডুকেশন নিয়ে বা এডুকেশন নিয়ে বেসিক পলিসি গুলো আছে, সংবিধানে পলিসি দেওয়া আছে, তাই না? আবার এই ন্যাশনাল পলিসির মধ্যে বলা আছে, এন্ড আন্ডার দিস হচ্ছে যে গাইডলাইন্স, আপনাকে আবার আরো ব্যাপক আকারে গাইডলাইন্স তৈরি করতে হবে। এখন তার জন্য আপনাকে কি কি বৈশিষ্ট্যগুলো আপনাকে অনুসরণ করতে হবে, যে বৈশিষ্ট্যগুলো আপনি সবসময় মনে রাখবেন, না হলে আপনি কিন্তু এই এডুকেশন পলিসি করতে পারবেন না, এডুকেশন প্রোগ্রামস আপনি দিতে পারবেন না। আপনি যে একটা এডুকেশন প্রোগ্রাম দেবেন, থ্রু করবেন, তা কিন্তু পারবেন না। যেমন আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চিন্তা করছি যে আমরা ভবিষ্যতে অনেক সার্টিফিকেট কোর্স দেবো, অনেক এক্সপার্টিস কোর্স দেবো। আমাদের যখন এক্সপার্ট স্পোর্টস এডুকেটরস তৈরি হয়ে যাবে, দেশ বিদেশে তারা হচ্ছে যে খুব ফেমাস হয়ে যাবে, অথবা আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো হচ্ছে যে ফিজিক্যাল এডুকেটরসদেরকে আমরা হায়ার করব, হায়ার করে তাদেরকে প্রয়োজনে ওই রেসিডেন্সিয়াল কিছুদিন এসে তারা এখানে পাঠদান করে চলে যাবে। ন্যাশনাল লেভেলের যদি আমাদের এরকম কোনো ভালো এডুকেশন এডুকেটার্স, ফিজিক্যাল এডুকেটার্স থাকে, তাদেরকে নিয়ে এসে হচ্ছে যে আমরা এগুলো 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 তো আপনাকে করতে হলে কি করতে হবে, তার পেছনে আপনাকে কিন্তু একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। সেই প্রোগ্রামের পেছনে কিন্তু একটা পলিসি থাকবে, তাই না? একটা পলিসি থাকবে, প্রিপারেশন থাকবে। তাহলে কিভাবে আপনি সেই পলিসি নেবেন, কিভাবে আপনি সেই প্রিপারেশন নেবেন, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? সেই বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা দেখছি, ফিলিং অফ কি প্যাট্রিয়টিজম অ্যান্ড কনস্টিটিউশন। আপনি যখন এই এডুকেশনের পলিসি করবেন রিগার্ডিং ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস, অর আপনি যে কোনো সাবজেক্টে, আদারওয়াইজ আপনি করবেন, আপনার মধ্যে একটা বোধ প্রথমেই রাখবেন। দিস ইজ ইম্পর্টেন্ট ফিচার্স, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স, যে ইউ মাস্ট হ্যাভ অনেস্ট ফিলিং অফ প্যাট্রিয়টিজম। আপনার দেশাত্মবোধ নিয়ে আপনাকে সব প্রোগ্রামগুলো তৈরি করতে হবে। যে প্রোগ্রামে দেশবোধ কাজ করবে না, দেশের প্রতি মমত্ব কাজ করবে না, দেশের কি চাওয়া আছে সেটা কাজ করবে না, দেশের প্রয়োজনটা আপনি বুঝছেন না, এন্ড দেশের প্রতি ভালোবাসা বলতে যে আমি কাঁদি দেশে, যে না আমি কাঁদে যাচ্ছি, এটা দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসার কতগুলো মানদণ্ড আছে, সেই মানদণ্ডের ব্যাপারে আপনাকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এবং সেটা আপনাকে মনে রাখতে হবে। অ্যান্ড কনস্টিটিউশন, এবং দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। আপনি সংবিধানে শিক্ষা সংক্রান্ত এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত, রাষ্ট্রের মৌলিক কাঠামো সংক্রান্ত সব কিছু বলা আছে। সুতরাং আপনি কনস্টিটিউশনাল, বিশেষ করে এডুকেশন নিয়েও কিন্তু কনস্টিটিউশনে, আপনার প্রফেশন নিয়েও কিন্তু কনস্টিটিউশনে বলা আছে। তো সেইগুলোকে কিন্তু আপনাকে অনার করতে হবে। নাম্বার 2, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন এই প্রোগ্রামটা আপনি চালু করতে যাচ্ছেন, ইউ মাস্ট কিপ ইট ইউর মাইন্ড যে এডুকেশন ফর অল, নট এডুকেশন ফর সার্টেন মানে লেভেল অফ পিপল। আপনি শুধু ওদের জন্য করছেন, ওদের জন্য করছেন, ওদের জন্য করছেন, ও না আমি তো তোমার জন্য করি নাই ভাই, আমি আমাদের জন্য করেছি না। আপনাকে ইকুয়ালিটি, এবং আপনার দেশে আপনি যেখানেই প্রোগ্রামটা শুরু করছেন, আপনি কিন্তু একটা সমতা সামনে বজায় রেখে, এবং এটা মনে রাখতে হবে যে আপনি সকলের জন্য করছেন। সকলে আসবে না, বাট ইউ মাস্ট ওপেন ইট ফর অল, তাই না? সো এডুকেশন ফর অল, সেটা প্রাইমারি লেভেলে যদি করেন তাহলে আরো বেশি, হাই স্কুল লেভেলে যদি করেন তাহলে একটু কম, কলেজ লেভেলে করলে আর একটু কম, ইউনিভার্সিটি লেভেলে করলে আর একটু কম।
যাই হোক না কেন সব জায়গায় কিন্তু আপনাকে ওই যে এডুকেশন ফর অল এটা আপনাকে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুল তো একেবারেই কলেজ পর্যন্ত গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে এবং কলেজে হচ্ছে আপনার স্পোর্টস ইনস্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে। সুতরাং এগুলো এবং বিশ্ববিদ্যালয়েও কিন্তু হয়েছে, সুতরাং কোথাও কিন্তু বাদ নেই, কোথায় কিন্তু বাদ নেই। এখন আপনি যেই প্রোগ্রামটা থ্রু করবেন সেইখানে কিন্তু আপনাকে এডুকেশন ফর অল এই সেন্টিমেন্ট নিয়ে আপনাকে করতে হবে যতটা সম্ভব, তাও বলছি। এরপর আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ইউ মাস্ট কি বলবো যে মেজার দ্য স্ট্যাটাস অফ দ্য ডিগ্রি অ্যান্ড প্রোগ্রাম। আপনি যে ডিগ্রিটা বা যে প্রোগ্রামসটা আপনি দিচ্ছেন তার স্ট্যাটাস কি। এখন তার স্ট্যাটাস আপনি কিভাবে নির্ধারণ করবেন, তার স্ট্যাটাস নির্ধারণ করবেন ডিউরেশন দিয়ে, তার স্ট্যাটাসটা নির্ধারণ করবেন ডিউরেশন দিয়ে, তার স্ট্যাটাস নির্ধারণ করবেন এন্ট্রি কোয়ালিফিকেশনস দিয়ে, যে আমি এমপিএড দিচ্ছি কেন, এর এন্ট্রি কোয়ালিফিকেশন বিপিএ, আমি এমপিএড দিচ্ছি কেন, এটা 2 ইয়ার্স কোর্স, সো ডিউরেশন ইজ 2 ইয়ার্স, সো এটা একটা বিশেষায়িত প্রোগ্রাম, এমপিএড স্পেশালাইজড প্রোগ্রাম। তো এই যে স্ট্যাটাসটা আপনাকে বলতে হবে। অথবা আপনি 6 মাসের একটা প্রোগ্রাম দিয়েছেন, তাহলে ডিগ্রির নাম হবে কি, তাহলে হবে সার্টিফিকেট অন অ্যাথলেটস বা অ্যাথলেটিক্স বা সার্টিফিকেট অন, আপনি যার উপরে দেবেন সেই স্পেসিফিক খেলার উপরে, সেই স্পেসিফিক স্পোর্টসের উপরে আপনি দেবেন, এবং তার এন্ট্রি কোয়ালিফিকেশনস কি সেটা আপনি বলবেন। তাহলে আপনাকে স্ট্যাটাস বলে যেতে হবে অ্যাবাউট দ্য ডিগ্রি, অ্যাবাউট দ্য প্রোগ্রাম। এটা আপনার খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট ফিচার্স, এগুলো বাদ দিয়ে কিন্তু আপনি পলিসি করতে পারবেন না। তাহলে পলিসি ভাবা শুরু হয়ে গেছে আমাদের, বিকজ উই আর গোয়িং টু বিকাম প্রফেশনালস। আমরা গত 2টি চ্যাপ্টারে মানে 3টি ক্লাসে আমরা অনেক 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 জায়গায় দৌড়েছি, মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে, মোটিভেশনাল একটা বিষয় কিন্তু আমাদের এসে গেছে অলরেডি। তো আমরা ইনশাল্লাহ বুঝে যাবো। তারপরে আমাদের কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রাইমারি লেভেল করি, হাই স্কুল লেভেল করি, কলেজ লেভেল করি বা ইউনিভার্সিটি লেভেল করি, এর উপরেও যাতে সে শিক্ষা গ্রহণ করতে পারে সেই স্কোপটা আপনাকে রাখতে হবে। এখন আপনি 6 মাসের প্রোগ্রাম দিলেন, নো স্কোপ টু গো টু দা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, বা তাহলে আপনি কেন, ওয়াই ইউ স্টার্টেড দিস কোর্স? আপনাকে কিছু চিন্তা করতে হবে, আপনি এমন কিছু করবেন না যেটা হচ্ছে যে খাবে না বাজারে। তো পলিসিতে কত ভুল দেখেন, যে আপনি এমপিএড নিয়ে বাংলাদেশে, শুধু এমপিএড না, আমি শুধু এমপিএড না, দেখেন আমাদের এই যে ল, ইন্ডিয়াতে হচ্ছে যে 5 ইয়ার্স অনার্স কোর্স আর 2 ইয়ার্স মাস্টার, মোট 7 ইয়ার পরে ওরা, আর আমরা 4 বছরে অনার্স করি, 1 বছরে মাস্টার্স করি, তাই মাত্র 5 বছর করি। ফলে আমাদের দেশে ল পড়ে ওদের দেশে কেউ উচ্চশিক্ষা যেতে পারে না, কেউ যেতে পারে না। ওখানে আবার পুনরায় 2 বছর যদি তারা ভর্তি দয়া করে নেয়, তাহলে 2 বছর করার পরে তখন আবার 1 বছরের আবার একটা পোস্ট গ্রেড বা একটা সার্টিফিকেট কি কি যেন কোর্স আছে ওখানে করে একটা সমতা করে দিয়ে তারপরেও আছে পিএইচডি টিএইচডি এগুলো নেয়। এইসব জিনিসগুলো এখন পলিসি থাকতে হবে তো আপনার, তাই না, যে আপনি কি করতেছেন, এই জিনিসের কি ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাক্সেপ্টেবিলিটি কি আছে, আমি কি মিনিমাম রিকোয়ারমেন্টস দিচ্ছি কি দিচ্ছি না, তাই না। এবং আপনাকে সেই স্কোপটা রেখে দিতে হবে আপনার ওই প্রোগ্রাম ডিগ্রির মধ্যে, একটা কানেকশন রেখে দিতে হবে। তারপরে কি, লিঙ্ক উইথ প্রোডাক্টিভিটি অ্যান্ড আউটপুট। আপনি এমন একটা প্রোগ্রাম দিচ্ছেন, তার সাথে একটা উৎপাদন এবং একটা ফলাফল, আপনি আসলে কি দিতেছেন, আপনি হোয়াট উইল বি দ্য আউটকাম। এখানে পাঠ করে, এখানে এই শিক্ষা দিয়ে বা এই ট্রেনিংটা দিয়ে বা এই ডিগ্রিটা দিয়ে হোয়াট উইল হি ডু। কিছুদিন আগে আমাদের দেখালেন মোস্তাক সাহেব, আমাকে একটা সার্কুলার দেখালেন যে রাজশাহীতে একটা কি দিচ্ছে, 1 ইয়ারের একটা জুনিয়র মানে ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট কি একটা 1 বছর, 1 বছরে যদি আপনি ওইটা শিখতে চান লাভ কি, 1 বছরে আপনি বিপিএড করেন, তাহলে বিপিএড ডিগ্রির তো একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, কিন্তু হোয়াট ইউ আর ডুইং it has no acceptability, it has no productivity, it has no outcome. So you must think about and you must make a link between productivity and output. আপনি করতে হবে ভাই, এটা আপনাকে করতে হবে। তারপরে কি, রিফ্লেক্ট দ্য সোশ্যাল এন্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন। আপনি যে প্রোগ্রাম বা ডিগ্রি অফার করছেন বা আপনি যে পলিসি তৈরি করছেন, আপনি ছোট জায়গায় করেন, বড় জায়গায় করেন, যে জায়গায় করেন, আপনার এই প্রোগ্রামের মধ্যে, এই পলিসির মধ্যে কি থাকবে, একটা সামাজিক এবং জাতীয় একটা ইন্টিগ্রেশন, তাই না, সামাজিক এবং ন্যাশনাল যে একটা ইন্টিগ্রেশন। কি ইন্টিগ্রেশনের ভালো বাংলা কি কেউ বলতে পারেন? ইন্টিগ্রেশন আমি তো খুব ভালো মনে করতে পারছি না।
কেউ পারেন? ইন্টিগ্রেশন, একটা সমন্বয় বলে না, যে ইন্টিগ্রেটেড কোর্স বলে, ইন্টিগ্রেটেড। হ্যাঁ, একটা ইন্টিগ্রেশন দেবেন আপনি, কি আপনার এই কারিকুলামের মধ্যে, আপনার এই প্রোগ্রামের মধ্যে, আপনার এই ডিগ্রির যে আপনি বললেন বা যে পলিসি আপনি করতে যাচ্ছেন, সেই পলিসিটা আপনার যে সামাজিক এবং জাতীয় যে আপনার বৈশিষ্ট্যগুলো আছে, জাতীয় যে স্পিরিট গুলো আছে, আপনার যে ফিলোসফি আছে, দ্যাট মাস্ট বি রিফ্লেক্টেড এন্ড দেয়ার মাস্ট বি এ লিঙ্কিং। হ্যাঁ, সেগুলো থাকতে হবে। আপনি একেবারে একটা মানে সপ্তম আসমান থেকে পড়েছে, নাজিল হয়েছে, আর আপনি চালু করে দিলেন, এটা হবে না। তো দেয়ার মাস্ট বি রিসার্চ বিহাইন্ড এনি পলিসি। এবং আপনারা কিন্তু ইউ আর গোয়িং টু বি প্রফেশনাল, আপনারা খুবই যোগ্য ব্যক্তি হতে যাচ্ছেন, কিন্তু অনেক বেশি দায়িত্বশীল মানুষ হতে যাচ্ছেন, কিন্তু আপনারা অনেক জ্ঞানী মানুষ হতে যাচ্ছেন। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপ আপনারা যা করবেন যেন জ্ঞানের ছাপ থাকে, হ্যাঁ, আপনার বুদ্ধিদীপ্ত ছাপ থাকে, হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজিক অ্যানালিসিস থাকে, পলিসি বেসড থাকে। এগুলো আপনার কিন্তু থাকতে হবে। যখন একটা কলম দিয়ে কিছু লিখবেন, মুখ দিয়ে কিছু বলবেন, তার পেছনেই কিন্তু আপনার এই যে সমস্ত বিষয়গুলো আপনার কিন্তু মনে আসতে হবে। ক্রিয়েটিং অ্যান্ড মেইনটেনিং ডেমোক্রেসি, আপনি যাই করেন না কেন, পলিসি ফ্রেম করেন আর যাই করেন, তার পেছনে কিন্তু আপনাকে একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড কিন্তু আপনার থাকতে হবে। আপনি ডেমোক্রেটিক অ্যাটিটিউড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু ঝামেলা। ডেমোক্রেটিক অ্যাটিটিউড না থাকলে বিশাল ঝামেলা। আমি একটু আপনাদের সমস্যা হচ্ছে আমার, সমস্যাটা হচ্ছে এই বড় সমস্যা হচ্ছে নেট নিয়ে। এই নেটেই আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি কোন জায়গা ছিলাম তাহলে? এইখানে ছিলাম। স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড। ওকে, তাহলে আমরা এগুলো আলোচনা করে কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম এই জায়গা, ক্রিয়েটিং অ্যান্ড মেইনটেনিং ডেমোক্রেসি। হ্যাঁ, আপনারা জানেন যে ডেমোক্রেসি ইজ দ্য অল্টারনেটিভ অফ ডেমোক্রেসি। আসলে পৃথিবীতে সভ্যতা বলেন, পৃথিবীতে ডেভেলপমেন্ট বলেন, পৃথিবীতে মানে যে ফিলোসফি বলেন, পলিটিক্যাল ফিলোসফি, যে পলিটিক্যাল ফিলোসফি বলেন, আবারও আসছে কেন? আমি তো বন্ধ করে দিলাম, ওয়াই দে আর ডিস্টার্বিং, মানে ক্লোজ হয়নি, হ্যাঁ। তো ডেমোক্রেসি ইজ কল্ড দ্য অল্টারনেটিভ, ডেমোক্রেসি ইজ দ্য অল্টারনেটিভ অফ ডেমোক্রেসি। তো আপনার সর্বত সব জায়গায় আপনি যে পলিসি করছেন, তার মধ্যে একটা ডেমোক্রেটিক ফিলোসফি কিন্তু রিফ্লেক্টেড হতে হবে। হ্যাঁ, তাহলে সেটা কি? সেটা কি ডেমোক্রেসি মানে? কি তাহলে নির্বাচন? শুধু কি শুধু নির্বাচন? নির্বাচনী ডেমোক্রেসির পার্ট। নির্বাচন হচ্ছে যে একটা ভেরি স্মল পার্ট অফ ডেমোক্রেসি। আপনার টোটাল পলিসির মধ্যে একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড, হ্যাঁ, অ্যাটিটিউড তো বিভিন্ন রকম আছে, চাপিয়ে দেওয়া অ্যাটিটিউড, সেটা মানে একটা মানে মানে কি বলবো, যে আদেশমূলক অ্যাটিটিউড, ইম্পারেটিভ অ্যাটিটিউড, বহু কিছু থাকতে পারে। কিন্তু আপনার পলিসি ডিসপেনসেশনটা হবে একটা ডেমোক্রেটিক। হ্যাঁ, আপনি যখন সিলেবাস দিবেন, আপনি যখন কারিকুলাম দেবেন, যেটা প্রণয়ন করবেন, সেটাও একের উপর থেকে চাপিয়ে দিয়ে করবেন না। সো আপনি যে সিস্টেমগুলো যেখানে দেবেন, সেই সিস্টেমগুলো হবে কিন্তু পার্টিসিপেটরি, সেই সিস্টেমগুলো হবে অপিনিয়ন বেসড, সেই সিস্টেমগুলো হবে রিসার্চ বেসড। হ্যাঁ, এটাকে পার্টিসিপেটরি বেসড হওয়াটাকে বলা হয় ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি আপনি তার মতামত নেবেন, আপনি হচ্ছে যে সম্মান জানাবেন অপরকে। অপরকে সম্মান জানানো কিন্তু, আপনি অপরের মতামত গ্রহণ নাও করতে পারেন, আপনি সম্মান জানাচ্ছেন, দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি, দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি। সেটা আপনাকে করতে হবে। তারপরে রিসেন্ট ট্রেন্ডস এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, আপনি কিন্তু এটা ভুলে গেলে হবে না। আপনি কিন্তু ভুলে গেলে হবে না। আপনি 10 বছর 15 বছর আগে লেখাপড়া করেছেন, ওটাই আপনি চালায় যাচ্ছেন, হবে না। আপনাকে ইউ মাস্ট বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য রিসেন্ট ট্রেন্ডস এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স। যে পরিবর্তনগুলো আসছে, সামাজিক যে পরিবর্তনগুলো আসছে, সামাজিক যে নতুন নতুন আপনার শিক্ষাগুলো আসছে, নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ করেছে, এই কনসেপ্টগুলো আপনাকে ক্যারি করতে হবে এবং তার আলোকে কিন্তু আপনাকে পলিসি তৈরি করতে হবে। তো রিসেন্ট ট্রেন্ডস এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এডুকেশন উইদাউট সোসাইটি, এডুকেশন উইদাউট দ্য সোশ্যাল নিড, ইউ ক্যানট থিঙ্ক। হ্যাঁ, এটা আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আরো আছে মোরাল, সোশ্যাল, ইকোনমিক এন্ড ইন্টেলেকচুয়াল ভ্যালুজ। আপনি যা কিছুই করেন না কেন, আপনি এমন কোন কন্টেন্ট নিতে পারবেন না যে কন্টেন্ট ইমোরাল, ইনকনসিস্টেন্ট উইথ ইউর the state morality, human morality, inconsistent with the social norms, inconsistent with the
present economic status as well as intellectual values violate করে। আপনার এই সব কিছু মাথায় রেখে আপনাকে কিন্তু পলিসি ফ্রেম করতে হবে, এবং এগুলো যদি আপনি মাথায় না রেখে করেন তাহলে it will be not sustainable। এগুলো হচ্ছে বেসিক ফিচার্স অফ প্রিপেয়ারিং এডুকেশনাল পলিসিস। এখানে আমি মোটামুটি মোটা কথা বললাম, আপনাদের নোটের মধ্যে 2-3 লাইন করে 1-2 লাইন করে এর একটু ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। নেক্সট, ফ্যাক্টরস। এডুকেশনাল পলিসির ক্ষেত্রে এই 5টা ফ্যাক্টরস কাজ করে, 5টা ফ্যাক্টরস কাজ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওগুলো ছিল ফিচার্স। তো ফিচার্স মধ্যে কিন্তু ফ্যাক্টরস গুলো ইনডাইরেক্টলি চলে এসেছে, আর এখানে স্পেশাল আলোচনা করছি আমরা যে 5টি স্পেশাল ফিচার্স ফ্যাক্টরস যা হচ্ছে আপনার এডুকেশনাল পলিসিকে দারুণভাবে এফেক্ট করে। সেটা কি কি? সোশ্যাল ফ্যাক্টরস, রিলিজিয়াস ফ্যাক্টরস, পলিটিক্যাল ফ্যাক্টরস, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস আর ইকোনমিক ফ্যাক্টরস। আপনার এই সমস্ত ফ্যাক্টরস গুলো আপনার কাছে, আপনার সামনে ধরেন যে আপনি হচ্ছে যে কি করছেন, আপনি হচ্ছেন যে কোনো কিছু ডিস্ট্রিবিউট করছেন, বা আপনি হচ্ছে যে কাউকে কিছু দিচ্ছেন। কারণ কাউকে কিছু যদি দিতে চান, আপনি কি দেবেন? আপনার কাছে যা আছে তাই তো দিতে পারবেন। তা আপনার কাছে যা যা আছে আপনি তাই দিবেন। এখন যা যা আছে সেই জিনিসগুলো আপনি সামনে রাখবেন এবং সেই আলোকে আপনি দেবেন। এখন আপনার কাছে আছে 10 কেজি আলু, আপনি তো কাউকে 15 কেজি দিতে পারবেন না। আবার 10 কেজি আলু দেবেন আপনি 10 জন বা 15 জন বা 20 জনকে, তাহলে কতটুকু করে দেবেন? আপনার সেই মেজার করতে হবে। তো ইন অল রেসপেক্ট আপনার এই যে 5টা থলে বা 5টা বস্তা বা 5টা রিসোর্স, আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমার এই 5টা ফ্যাক্টরসটা কি। এই 5টা ফ্যাক্টরসের বাইরে আপনি কিন্তু কোনোভাবেই পলিসি ফ্রেম করতে পারবেন না। আপনি কারিকুলাম করেন, ডিগ্রি অফার করেন, আপনি পলিসি তৈরি করেন, ন্যাশনাল পলিসি করেন, রিজিওনাল পলিসি করেন, আপনি ফিজিক্যাল এডুকেশন পলিসি করেন, আপনি কোনো পলিসি কিন্তু আপনি কাজ করতে পারবেন হবে না। আপনি খেয়াল রাখবেন। এখন আপনি এখানে বসে আমেরিকান ফ্যাক্টরস গুলো আপনি চিন্তা ভাবনা করে আপনি এখানে পলিসি নির্ধারণ করলেন, হবে না। এই জন্য আমাদের সমস্যা হয়। আমাদের লোকজন দেশ থেকে ঘুরে আসে, বিদেশ থেকে ঘুরে আসে বাংলাদেশে এসে একার ফটাফট 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 এই চেঞ্জ করে, এই করে, সে করে, এই সমস্ত পলিসি তৈরি করে ফেলে। ফলে জাতিকে হচ্ছে দীর্ঘদিন 1 যুগ 2 যুগ 3 যুগ জাতিকে হচ্ছে যে প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে কি সোশ্যাল ফ্যাক্টরস, আপনি সোশ্যাল ফ্যাক্টরস এর গুরুত্ব দেবেন না? সোশ্যাল ফ্যাক্টরস কি? সোশ্যাল ফ্যাক্টরস আছে না নাই? সোশ্যাল ফ্যাক্টরস আছে। কি সোশ্যাল ফ্যাক্টরস আছে? আপনার সোসাইটি, মানুষের লাইফস্টাইল, মানুষের ট্রেডিশনস, মানুষের রিকোয়ারমেন্টস, মানুষের কি ধরনের শিক্ষা, সোশ্যাল নিডস। আপনি পলিসি করছেন ফর হোম? ফর দি পিপল who are subjects of the society, who make relations in the society, who develop relations in the society. तो societal impacts के, societal needs के analysis ना करे আপনি করতে পারবেন না। So there is a great impact on educational policy of social factors, তাই না? এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন কারিকুলাম করবেন, হ্যাঁ, তখন আপনাকে যে চেঞ্জেস, সোশ্যাল সিনারিও যে চেঞ্জেস গুলো, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আপনাকে কো এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন, উইমেন এডুকেশন, অ্যাওয়ারনেস, তারপর সুপারস্টেশন, আমাদের মধ্যে যে সুপারস্টেশনস আছে, আমাদের মধ্যে যে মিসকনসেপশনস গুলো আছে, তাই না, এগুলো কিভাবে দূর হবে? শিক্ষা, আমাদের সমাজে এগুলো আছে, তো ইউ ক্যানট ডিনাই। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সুপারস্টিশনস, এগুলো আছে। তাহলে এগুলোকে আপনি মাথায় রেখেই কিন্তু আপনাকে পলিসি ফ্রেম করতে হবে। সোশ্যাল ফ্যাক্টরসকে বাদ দিয়ে আপনি করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে কি রিলিজিয়াস ফ্যাক্টরস। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার সেক্টর। ইউ মে ডোন্ট হ্যাভ এনি হচ্ছে যে আপনার রিলিজিয়ান, হতে পারে আপনি কোনো রিলিজিয়ান পছন্দ করছেন না, আপনি কোনো রিলিজিয়ানকে বিলিভ করেন না, এরকম লোক আমাদের সমাজে নাইটা না। কিন্তু এটাকে তো আপনি খুব ওয়েলকাম করতে পারবেন না। এটা স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে, কিন্তু ওইটাকে ব্যাপকভাবে প্রচার করবার স্বাধীনতা কিন্তু নাই, বরং রিলিজিয়াস সেন্টিমেন্ট। কারণ যে রিলিজিয়াসই আমরা বলি, যে রিলিজিয়ানই আমরা বলি, সব রিলিজিয়ানই কোড অফ কন্ডাক্ট আছে, সব রিলিজিয়ানই ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, ইথিক্যাল এডুকেশন আছে।
তাছাড়া আপনি এমন একটি পলিসি করতে পারবেন না, এমন একটি কিছু ফ্রেম করতে পারবেন না যা আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টকে আঘাত করে, বরং রিলিজিয়াস সেন্টিমেন্টকে আফোল্ড করে আপনি এইরকম পলিসি আপনি তৈরি করবেন। কারণ রিলিজিয়াস সেন্টিমেন্টের সাথে কিন্তু একটা ইথিক্যাল এডুকেশনের একটা রিলেশন আছে, এবং মানুষকে যদি আপনি আপনার প্রোগ্রাম দ্বারা, আপনার কোর্স দ্বারা, আপনার থিওরি দ্বারা, আপনার পলিসি দ্বারা, আপনার গাইডলাইন্স দ্বারা যদি এমন কিছু ইনভাইট হয়ে যায় যে আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্টের বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এগুলো না বুঝে কিন্তু আপনি পলিসি করতে পারবেন না। আপনি এমন একটা পলিসি করলেন যে আমি মোটামুটি এমন একটা বিদ্যালয়, ক্রীড়া বিদ্যালয় বানাবো যেখানে হচ্ছে কোনো ছেলে মেয়ের পার্থক্য থাকবে না, একই খেলে একই সাথে দৌড় দেবে সবাই, হ্যাঁ, আর যে থাকবে যাদের আবাসিক একসাথে থাকবে, তারা যেভাবে চয়েস করে সেভাবে তারা থাকবে। মানবে নাকি আপনার বাংলাদেশের মানুষ? আপনার তারা বেন, হ্যাঁ, বলে যে এটা আমাদের ধর্মে, আমাদের সংস্কৃতিতে পারমিট করে না। ওরে বাবা, হ্যাঁ। এবং এখন আমাদের খেলাধুলা, আমাদের শুধু না, সারা পৃথিবীতেই মেয়েদের ছেলেদের আলাদা খেলা। হ্যাঁ, এটা 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 যে যা কিছু দিয়ে আপনি মূল্যায়ন করেন না কেন, তাই না, যে যত উন্নত হয়েছে কেন, হয়েছে না কেন, প্রগতিশীল হয়েছে না কেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা হিউম্যান রাইটস। এবং এই যে আপনার রিলিজিয়াস ফ্যাক্টরস গুলো কিন্তু একটা মারাত্মক, এবং এটা আপনাকে কিন্তু ধারণ করতে হবে, ধারণ না করে আপনি করতে পারবেন। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস কিন্তু কাজ করে। আমাদের ছোট দেশ তো, আমাদের ছোট দেশ, খুব একটা ইম্প্যাক্ট নাই। বড় বড় দেশগুলোতে হচ্ছে দেখেন যে একটা দেশের এক পাশ থেকে আরেক পাশে উড়োজাহাজে যেতে 4-5 ঘন্টা সময় লাগে, 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে। আপনি কেন ইমাজিন, আমি আমি আপনাদের যেরকম ধরেন হচ্ছে যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া দ্বীপ দেশ, ওই এক দ্বীপ থেকে আর এক দিকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে। ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আছে ইয়ার কাছে, অস্ট্রেলিয়ার কাছে। এখন ওই জায়গাকার হচ্ছে যে জিওগ্রাফিক্যাল পজিশন, ওই জায়গাকার কালচার, আর হচ্ছে যেটা আছে আপনার এই যে ইয়ার পাশে, সিঙ্গাপুরের পাশে, মালয়েশিয়ার পাশে, এটা কি এক হবে নাকি? এটা তো এক হবে না, তাই না? তো আপনাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিয়ার এক পাশ থেকে আরেক পাশে ইয়ারে যেতেই লাগে 2-3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় লাগে। তাহলে এবং ওদের বিভিন্ন রকম যে পাহাড় পর্বত আছে, বিভিন্ন কালারের মানুষ আছে, বিভিন্ন ধর্মের বর্ণের, এগুলো হচ্ছে অবস্থান ভেদে কিন্তু হয়ে গেছে, এবং মানুষের চেহারা ভিন্ন হয়ে যায় অবস্থান ভেদে। তো একটা জিওগ্রাফিক্যাল, এবং সেখানে আপনি কি ধরনের এডুকেশন সিস্টেম দেবেন। যেমন ইন্ডিয়াতে কিন্তু জেনারেল মানে একেবারে ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম কিন্তু খুবই কম, এবং ওদের স্টেট বাই স্টেট ছেড়ে দেওয়া আছে। স্টেট বাই স্টেট তারা হচ্ছে যে তারা পলিসি আলাদা আলাদা ফ্রেম করে, তাদের ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরস কাজ করে, তাদের হচ্ছে যে মানে ন্যাশনালিটি ফ্যাক্টরস কাজ করে, হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম, তাদের রিলিজিয়ানও কাজ করে। ওদের সবাই কিন্তু হিন্দু না, তাই না, ওদের কিন্তু বিভিন্ন ধর্ম আছে। যেমন আমরা যদি বলি পাঞ্জাবে হচ্ছে ডমিনেট করে হচ্ছে শিখ সম্প্রদায়, দে আর নট হিন্দুজ, তাই না। এই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, এবং এই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, আপনি যে ফিজিক্যাল এডুকেশনের কথা বলেন, সেটাও কিন্তু এই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস গুলো একটা বড় কাজ করবে, যে কোন জিওগ্রাফির মানুষ, তারা কোন ধরনের স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য আছে, তাদের সেই ধরনের হচ্ছে যে স্পোর্টস মেকানিজমস, সেই এডুকেশন পলিসি আমি নির্ধারণ করবো। আর এই সমস্ত জায়গা হচ্ছে নদী ভাঙা মানুষ, এই নদী ভাঙা মানুষের, আর এই সমস্ত জায়গা হচ্ছে ঘরে বসে থাকে কুষ্টিয়ার লোকজন, হ্যাঁ, খালি ধান চাল খেয়ে জীবন বাঁচাচ্ছে, এদের কোনো দুর্যোগ নাই, কিছু নাই, আরো আমার আসে, এদের জন্য একরকম করবেন আপনি, নদী ভাঙার জন্য একরকম, পাহাড়ি অঞ্চলে আর একরকম করবেন আপনি। যে জিওগ্রাফির একটা ফ্যাক্টর থাকে, আর যখন ন্যাশনাল পলিসি হয় তখন সবগুলোকে আপনাকে ধারণ করে আপনাকে ন্যাশনাল লেভেলে পলিসি করতে হয়। তারপরে ইকোনমিক ফ্যাক্টরস, এখন আপনি এমন একটা প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রাম দিয়েছি, এই প্রোগ্রাম আপনি ইউরোপে অর্জন করতে যান, আপনার 5 লক্ষ টাকা লাগবে। আপনি আমেরিকাতে যান, আপনার 8 থেকে আপনার 30 লক্ষ টাকা, 40-50 লক্ষ টাকা লাগবে। 2 বছরের কোটি টাকা, বাংলাদেশি টাকা কোটি টাকা লাগবে। এখন আমি যদি বলি যে আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করতে গেলে আপনার হচ্ছে যে 10 লক্ষ টাকা দিতে, তাহলে কেউ কে আসবে? আপনাকে ইকোনমিক ফ্যাক্টরস নিয়ে কিন্তু আপনি যে পলিসি আপনি নিচ্ছেন, আপনি যে ডিগ্রি কারিকুলাম দিচ্ছেন, আপনি তাহলে কোন ধরনের ছাত্রের জন্য দিচ্ছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কি, আপনার রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কি, আপনি যাদেরকে আবার শিক্ষক হিসেবে নিয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদেরকে কিভাবে আপনি প্রোভাইড করছেন, টোটাল ইকোনমিক ফ্যাক্টরসটা কিন্তু এখানে কাজ করে, টোটাল ইকোনমিক ফ্যাক্টরসটা কাজ করে। এইগুলো হচ্ছে ফ্যাক্টরস। এখন ফোর্সেস এন্ড ফ্যাক্টরস ইন ইমপ্লিমেন্টেশন অফ এডুকেশনাল প্রোগ্রামস এন্ড পলিসিস। এই ক্ষেত্রে আবার হচ্ছে যে আপনাকে কি কি জিনিসগুলো ইমপ্লিমেন্টেশনে, আগেরটা গেল হচ্ছে যে প্রিপারেশনে, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আপনি যখন ফাইনালি মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন, এই জিনিসগুলো, এগুলো আলোচনা করলে আপনি বুঝতে পারবেন, আলোচনা না করলে আপনি বুঝতে পারবেন। আপনি মেন্টাল স্ট্যাটাস,
হ্যাঁ, মেন্টাল স্ট্যাটাস একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা নির্ভর করে বয়সের উপরে, এটা নির্ভর করে জাতির উপরে, যেমন মেয়েদের মেন্টালিটি, ছেলেদের মেন্টালিটি একরকম। তারপরে বয়সের সাথে মেন্টালিটি ডিপেন্ড করে। তো এই যে মেন্টালিটি একটা ফ্যাক্টরস। আপনি আপনি কোন ধরনের প্রোগ্রাম কাদের জন্য দিচ্ছেন, আপনাকে কিন্তু মেন্টালিটি আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু তাদের উপরে সেটা চাপিয়ে, আপনি এমন কিছু চাপিয়ে দিলেন যে ওদের মেন্টালিটিটা মানতে পারছে না। সুতরাং মেন্টালিটি একটা বড় ফ্যাক্টরস কিন্তু। আপনাকে এর উপরে বড় একজন আপনি সাইকিয়াট্রিস্ট হতে হবে, এই মেন্টালিটি অ্যাপ্রোচটা আপনাকে বুঝতে হবে, তাই না? তারপরে হচ্ছে এজ বাই এজ। আপনি 10 বছরের মানুষের জন্য একরকম করবেন, 25 বছরের জন্য নিশ্চয়ই সেরকম করবেন না, 40 বছরের মানুষের জন্য নিশ্চয়ই আপনি সেরকম কিছু করবেন না পলিসি। তাহলে কিন্তু আপনাকে এজ একটা বড় ফ্যাক্টর, এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনি আপনি কি ধরনের ইমপ্লিমেন্টেশন পলিসি নেবেন সেটা ডিপেন্ড করছে কিন্তু এজের উপরে। জেন্ডার, নারীর জন্য একরকম হবে, পুরুষের জন্য একরকম হবে, এর আগে আলোচনা করেছি। এইমস এন্ড অবজেক্টিভস অফ অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন এটা ইমপ্লিমেন্ট করছে ওই অর্গানাইজেশনের উদ্দেশ্য কি সেটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে। সেটা আপনি যদি ঠিকঠাক না করেন তাহলে দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হয়ে গেলে কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না। অ্যাটমসফিয়ার অফ অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনের অ্যাটমসফিয়ার সাথে আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশন কিন্তু একটা জড়িয়ে আছে। সুতরাং এগুলো একটা ফ্যাক্টরস, কিন্তু এগুলো ফ্যাক্টরস, ইমপ্লিমেন্টেশন ফ্যাক্টরস। ইনফ্রাস্ট্রাকচার এন্ড ফ্যাসিলিটিস, কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন, কোন ধরনের ল্যাব দিয়েছেন। স্পোর্টস ক্লিনিক, আপনি বলছেন ক্লিনিক্যাল স্পোর্টস এডুকেশন দিচ্ছেন, তো আপনি কয়টা স্পোর্টস ক্লিনিক আছে? যেমন আমি ভাবছি, আমার স্বপ্ন তো সবসময় বড় থাকে, যেটা নিয়ে ভাবি একটা বড় করে ভেবে বসি। আমার মনে হচ্ছে যে স্পোর্টস নিয়ে একটা বাংলাদেশে ফাঁকা জায়গা কেউ ভাবছে না, তো এটা রবীন্দ্র যদি এক যুগ ভাবে, 10 বছর ভাবে, তাহলে বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠান হবে। কি করবে? এ হচ্ছে যে 5 থেকে 10টা হচ্ছে যে স্পোর্টস ক্লিনিক বানায় ফেলবে। হ্যাঁ, আমি তো স্পোর্টসের লোক না, কিন্তু আমি কিন্তু ভেবে ফেলেছি স্পোর্টস ক্লিনিক হবে। হ্যাঁ, 10টা ডিসিপ্লিনের 10টা স্পোর্টস ক্লিনিক হবে। তো এই যে ক্লিনিক্যাল স্পোর্টস এডুকেশন, এটা দারুণ ব্যাপার। তাহলে এই যে নিউ আইডিয়া চলে আসবে, এই নিউ আইডিয়াগুলো আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারটা কি আছে, আপনার ফ্যাসিলিটিসটা কি আছে, তার উপরে কিন্তু ভিত্তি করে আপনার এই প্রোগ্রামগুলো, পলিসিসগুলো ইমপ্লিমেন্টেশনটা আসবে। তারপরে অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রফেশনস, আপনি সব করলেন কিন্তু আপনার জিনিস নাই, পড়ানোর লোক নাই, আপনাদের এমপিএড দিয়েছি, মাস্টার নাই, তাহলে কি হইতো? তাই না? আমরা কিন্তু হায়ার করেছি, আমরা শান্তাকে হায়ার করেছি, কোয়ালিফাইড এই শিক্ষার উপরে। সে অনার্স করেছে ইন্ডিয়াতে, সে 2 বছর এন্ড অফ দি প্রোগ্রাম সে আছে, তাই না? তাকে আমরা দিয়েছি। আমাদের শেখ মুস্তাফিজুর রহমান, সে লেখাপড়া করেছে এর উপরে ব্যাপক, এবং সে পিএইচডি করছে এর উপরে, তাই না? আর আমি তো সাইড হচ্ছে যে সাপোর্টিং, আমি তো আর আপনাদের প্রফেশনাল লোক না, যেহেতু আমি প্রফেশনাল, এর সাথে একটু সাইডে একটু আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি। আই এম নট ফিট ফর ইউর প্রোগ্রাম। কিন্তু এই যে এদের চেয়েও আমাদের কিন্তু আরো যোগ্য মানুষ, মানে অ্যাভেলেবিলিটি প্রফেশনালস আমাকে চিন্তা করতে হবে ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে, এটা কিন্তু অ্যাভেলেবল করতে হবে। আর কি করতে হবে? আমি যাদের দিয়ে এই এডুকেশন আমি করছি, যাদের দিয়ে আমি পলিসি ইমপ্লিমেন্ট করছি, যাদের দিয়ে আমি সবগুলো কাজগুলো করছি, তাদের ক্যাপাবিলিটি কি আছে, আমি তাদেরকে যে নিয়োগ দিচ্ছি তাদের নিয়োগের কি আমি মানদণ্ড নির্ধারণ করেছি, আমি কি মানের মানুষ এখানে নিয়োগ দিচ্ছি, এবং তাকে নিয়োগ দেওয়ার পরে তাকে ট্রেন আপ করছি কিনা, তাকে আমি ট্রেনিং ছাড়া কিন্তু আপনি ক্যাপাবল পারসন তৈরি হবে না। ক্যাপাবল পারসন কিন্তু আপনার প্রথমেই পাওয়া যায় না। আপনি হয়তো একটা মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে একটা এডুকেশন দিয়ে আপনি নিয়োগ দিলেন, বাট দেয়ার মাস্ট বি এ সিস্টেম অফ ট্রেনিং, সফট স্কিল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড স্কিল ডেভেলপমেন্ট। নাকি সবই করতে হবে, যেহেতু এখানে মোটর নন মোটর সবকিছু আছে। মানে কি মোটর বলছি আমরা, ভুলে গেলাম, যাই হোক, লোকোমোটর নন লোকোমোটর আপনাদের আছে। তো এখানে কিন্তু আপনার যে সফট স্কিল এবং হার্ড স্কিল সবই কিন্তু আপনাকে এখানে দেবার একটা ব্যাপার আছে। সুতরাং এই সমগ্র বিষয় কিন্তু বিবেচনা করে আপনাকে পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে এডুকেশন পলিসি নিয়ে আমাদের মোটামুটি যতটুকু জ্ঞান গরিমা ছিল আলোচনা আপনাদের সাথে হয়ে গেল। এখন অল্প সময় ক্লাস শেষ হয়ে গেল না, 1 ঘন্টার আগে শেষ হয়ে গেল। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়াহিদুন নবী সাহেব কেমন আছেন? ভালো আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? রাজশাহী সবাই আচ্ছা, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, স্যার একটু কোশ্চিন আকারে কোশ্চিন দিলে আমরা কিছুটা নোট সাজাতে সহযোগিতা হতো আমাদের। নোট দিয়ে দিলাম, নোট দিয়ে দিছি। ওগুলো স্যার নিচ্ছি আমি স্যার, কিন্তু কোশ্চিন আকারে যদি দিতেন ওখান থেকে আমরা ইয়ে করে ফেলতাম। কোশ্চিন দিলে পরে আমি প্রশ্ন দেব না, আমি উত্তরই দেব, এবং পরীক্ষা উত্তর দিয়ে দেব। না ঠিক আছে, আপনারা যদি লিখতে না পারেন আমি লিখে দেব।
না স্যার আমরা লিখবো স্যার, ইনশাআল্লাহ লিখবো, দোয়া রাখেন যে ডোন্ট ওয়ারি, আপনারা একদম ওয়ারিড হবেন না। গুড চেষ্টা গুড, আপনারা একদমই চিন্তা করবেন না, যথাসময়ে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবেন। না ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আর কারা কারা আজকে আসলেন তাদের একটু আমার উপস্থিতিটা করে নেই। আজকে হচ্ছে আমার হুজালা, আজকে 24। হ্যাঁ 24-এ কে কে আছেন? রোল নাম্বার গুলো একটু আমাকে দয়া করে বলেন। ওইদিন নবী সাহেব আছেন, দিয়ে দিলাম। তারপরে রোল নাম্বার 2 কি আছেন? জি স্যার আছি স্যার। গুড। রোল নাম্বার 4 আছেন? রোল নাম্বার 5 আছেন? রোল নাম্বার 6 আছেন? 6 নাবিলা না? মাবিলা, হ্যাঁ। তারপরে 7 আছি স্যার। হ্যাঁ 8 আমাদের মোস্তাক সাহেব না? জি স্যার। উনি আজকে নাই। জাহিদ কত? জাহিদ 19 না? জাহিদ আছে স্যার। হ্যাঁ জাহিদ আছে। পলাশ কো? রেজাউল আছে তো। পলাশ কত? পলাশ স্যার 11 না কত? পলাশ তো আছে, রেজাউল ইসলাম পলাশ স্যার 17। হ্যাঁ 17। ওকে গুড। 18 আছে? 18 স্যার রেজাউল ইসলাম পলাশ। হ্যাঁ। আর আবুল কালাম কত? আবুল কালাম দিছে। রুবেল হোসেন কত? রুবেল হোসেন কি 2 না? জি স্যার। Okay. আব্দুল আলিম 11। আব্দুল আলিম 11। গুড। আমাদের মুস্তাক সাহেব তো আসছে দেখছি। মনিরুজ্জামান 8। জি। আচ্ছা আর কি আছে? রুমেল হোসেন 18। রুমেল হোসেন 18। আচ্ছা আর একবার আসছিলেন? হ্যাঁ আছে তো, এখনো আছে। তারপরে আমাদের জিয়ারুল কত? জিয়ারুল আসছিল যে, জিয়ারুল কি আউট হয়ে গেল? জিয়ারুল 10 স্যার। 10 এই জিয়ারুলকে দেখলাম তো। এখন 4-5 আসলে আমাদের মোটামুটি রেগুলার হয়ে যায়। আর বাকি অ্যাবসেন্ট মুস্তাক সাহেব, এ তো ব্যর্থ শিক্ষক হয়ে গেলাম। বাকি যে অ্যাবসেন্ট, এদের সাথে একটু কথা বলা দরকার। যে আচ্ছা এদের সাথে আমি কালকে কথা বলে, কালকে একটু অফিস থেকে যে আপনারা কি সাইলেন্ট হয়ে গেলেন? আমরা তো ভাই এরকম প্যাসিভ লোক নিয়ে তো আমরা চলতে পারবো না। হ্যাঁ আমাদের তো অ্যাক্টিভ লোক লাগবে ভাই। হ্যাঁ এটা হচ্ছে যে লোকোমোটর এডুকেশন। আমরা নন লোকোমোটর পড়াই না। এটাকে বলা হয় মুভমেন্ট এডুকেশন। আপনার তো কোনো মুভমেন্ট নাই ভাই। মুভমেন্ট না থাকলে আমার মাফ করে দেওয়া লাগবে। হ্যাঁ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা। সকলেই সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদ করুন। আর আজকে যা পড়ালাম আসলে পড়ে নাকি এগুলো একটু আলোচনা করা। স্যার ঈদের ছুটি কয়দিন? ঈদের ছুটি তো মেলা দিন। 3 দিন স্যার। না আমি তো আপনাদের আগামী শনিবার তো ঈদ। যদি মনে করেন যে পড়বেন, কিন্তু ঈদের দিন পড়ানো ঠিক হবে না। মানুষের তো আসলে ধর্মকর্ম আছে, তাই না? ওই যে ধর্ম, রিলিজিয়াস ফ্যাক্টরস, বুঝছেন না? সেই জন্য আগামী শনিবার হবে না, পরের শনিবারে আপনাদের সাথে কথা হবে। তারপরের শনিবারে কিন্তু পরীক্ষার আয়োজন করে ফেলবো। আমি আশাবাদী, যদি আপনাদের ফাইনাল করছি না, আমি আরো 2 জন শিক্ষক আছে তাদের সাথে মিটিং করব। মিটিং করে আপনাদের মিড টার্ম পরীক্ষা 20 নম্বরের আমরা নিয়ে নেব। হ্যাঁ খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন। বুঝলেন আজকে? বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন আজকের পলিসিটা? বুঝতে পেরেছেন তো? খুব সহজ না? খুব সহজ। আর আমাদের যে ন্যাশনাল পলিসি, এটা নিয়ে কেউ কিছু বলবেন নাকি? আমাদের যে ন্যাশনাল পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2010, আমাদের আবুল কালাম আজাদ কই? সে তো কথা কয়, কি কই আজকে? সে কি আমাদের শব্দ শুনে চলে গেল? মনে করলে যে শেষ হয়ে গেছে। আব্দুল আলিমকে আমরা তো দীর্ঘদিন পরে দেখতে পেলাম। স্যার আমি তো কন্টিনিউ আসি। কিন্তু আপনি একবার লিভ করলেন দেখলাম, আমাদের গ্রুপ লিভ করলেন। জি। হ্যাঁ আমাদের ত্যাগ করলে হবে? আমাদের ত্যাগ করেন না। আমরা সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ এই প্রতিষ্ঠানটাকে আমরা, আপনারা দেখেন যে আপনাদের প্রতিষ্ঠান হয়ে গেছে না, আপনারা ওন করছেন।
বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এই সেদিনের স্বপ্ন আজকে আমাদের মাঝে কিভাবে আলোড়ন সৃষ্টি করেছে। যাই হোক, ভালো থাকবেন। আপনাদের সাথে সুন্দর একটা সময় কাটালাম, সুন্দর একটি সন্ধ্যা কাটালাম, আমি খুব হ্যাপি। মাবিলা কিছু বলবে? ভয় পাই স্যার, ঈদটা গেল স্যার। হ্যাঁ স্যার ঈদ ছুটি দিলেন কিন্তু পরীক্ষার কথা বলেই শেষ। না না, অসুবিধা নেই, পরীক্ষা ধারণা দিয়ে দেবো, একদম সহজ পরীক্ষা, খুব সহজ পরীক্ষা নেব। হ্যাঁ, পরীক্ষার চেয়েও পরীক্ষা সহজ হবে, ঠিক আছে? নো কোশ্চেন, কোশ্চেন থাকবে না, শুধু উত্তর থাকবে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। দেখবেন পৃথিবীতে এরকম প্রশ্ন কোনোদিন পান নাই, উত্তর পেয়ে গেছেন মনে করে, এইভাবে প্রশ্ন করুন। হ্যাঁ, এবং আপনি সেখানে আপনার হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন, একদম ইউ উইল গেট ফুল মার্কস। হ্যাঁ, নো কোশ্চেন, উত্তর থাকবে, বেছে নেবেন। সুন্দর জিনিস না? সুন্দর জিনিস। আমি উত্তর লেখার কাজ আমি সেরে দেবো, আর আপনারা ওইখানে কি করবেন? ক্রিটিক করবেন, ক্রিটিক করবেন। আমি 10 লাইন লিখবো, আপনি 1 লাইন লিখতে পারবেন না? জি স্যার। হ্যাঁ, 10 লাইন পাঠ করে একটা কথা 1 লাইন লিখবেন, ওটাই আপনার পরীক্ষা। ভালো হবে না? বলেছে আমাকে। হ্যাঁ, তাহলে প্রশ্ন কোথায়? আমি তো উত্তর দিয়ে দেবো, আপনি প্রশ্ন তৈরি করবেন। প্রশ্ন আমরা করবো, অ্যানসারটা স্যার দেবে। হ্যাঁ, আমি আগে উত্তর দিয়ে দেবো, ওইখানে আপনার প্রশ্ন তৈরি করবেন। দারুণ ব্যাপার। আসলে এডুকেশনটা এভাবেই হওয়া উচিত। এডুকেশনটা উল্টে গেছে, শিক্ষকরা অলওয়েজ প্রশ্ন করতে করতে অভ্যস্ত, আর ছাত্ররা সবসময় প্রশ্নের উত্তর দিতে দিতে অভ্যস্ত। কারণ হচ্ছে কি, শিক্ষকরা তো পাঠ করছে না, শিক্ষকদের লিখতে দেন, ফেল করবে, বুঝছেন? ওই ছাত্ররা যদি শিক্ষক হয়ে যায় আর শিক্ষক যদি ছাত্র হয়, আমার বিশ্বাস সব শিক্ষক ফেল করবে, তাই না? এই জন্য শিক্ষকের পরীক্ষা দেওয়া উচিত। শিক্ষকের 10 পৃষ্ঠা লিখবে আর ছাত্র 1 পৃষ্ঠা লিখবে, ব্যাস, ওর মধ্যে থেকে বেছে নেবে ছাত্র, সেটাই উপযুক্ত ছাত্র। আবুল কালাম আজাদ, তুমি না থাকলে হয় নাকি? তুমি মানে এখানে কমেন্টস করার লোক পাচ্ছি না। আসি তো স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, সেটাই আমরা চিন্তা করছি। বলো আজকের চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারে স্যার একটা বিষয় আমার আলোচনা করার ইচ্ছা, সেটা হচ্ছে স্যার ওই যে ফিজিক্যাল এডুকেশন হচ্ছে স্যার, আপনার এডুকেশন যেটা মাধ্যমিক স্তরে স্যার, এটা হচ্ছে টেক্সট বই আকারে 6 to 10 এসএসসি পরীক্ষাতে 100 মার্কের একটা কোর্স ছিল স্যার, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা গভর্নমেন্ট আবার বন্ধ করে দিয়েছে স্যার। অথচ ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে 19 নাম্বার চ্যাপ্টারে কত সুন্দর করে এগুলো বলে দিয়েছে। জি স্যার, সেখান থেকে আর ব্যাক করেছে, তাহলে পলিসি থেকে লাভ কি আমার? ওইটাই তো কথা। পলিসি বইয়ের মধ্যে আছে আর সরকার বাইরে দৌড়দৌড়ি করতেছে। আবার নতুন একটা পলিসি এখন যদি দেয় যে এটা হয়েছে স্যার বাচ্চাদের লোড কমানোর জন্য। এটা কি লোড? ক্রিয়া এডুকেশন কি লোড? ফিজিক্যাল এডুকেশন তো লোড নেওয়ার জন্যই ফিজিক্যাল এডুকেশন। হ্যাঁ, অন্যান্য লোড গুলো যাতে নিতে পারে, এইজন্যই ফিজিক্যাল এডুকেশন। দেখছেন, মূল জায়গা কিন্তু বড় ভুল হয়ে গেছে। ওইটাই স্যার বাদ দিয়ে দিয়েছে এখন। এখন আর ওই জেএসসি বা এসএসসি তে আর এই শারীরিক শিক্ষার কোনো না, দরকার নাই। শারীরিক শিক্ষা ফাইনাল পরীক্ষা, আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা দরকার নাই, কিন্তু শারীরিক শিক্ষাটা কম্পালসারিলি ছাত্ররা পার্টিসিপেট করবে। এটা তার জীবনের জন্য, তার রাষ্ট্রের জন্য, তার সমাজের জন্য। এখন স্যার জোর করে রুটিনে শারীরিক শিক্ষা ক্লাস রাখা আছে স্যার, কিন্তু দুঃখের বিষয় বাচ্চারা বই আনে না স্যার। ওটা তো দরকার নাই, বই আনে কি করবো? টুডে টুমরো আসবে, করতে হবে, মুভমেন্ট যেতে হবে আমাদের। যে এই ফিজিক্যাল এডুকেশনের মুভমেন্টের পায়োনিয়ার হবেন আপনারা। এখানে আপনারা কিন্তু অলরেডি পায়োনিয়ার হয়ে গেছেন। আর একটা মেজর প্রবলেম হচ্ছে স্যার, বলতে গেলে 90% স্কুল স্যার খেলার মাঠ বলে কোনো কিছু নেই স্যার। মানে প্রাইমারি বললেন, আর আপনি প্রাইমারিতে তো নেই বললেই চলে, আর মাধ্যমিকে বলতে গেলে 90% আপনার খেলার মাঠ নেই। কেন এগুলো হচ্ছে কেন? আমাদের সময় তো গ্রামের সমস্ত স্কুলে এবং শহরের স্কুলে মাঠ থাকতো, এখন সব বিল্ডিং হয়ে ভবন হয়ে যাচ্ছে না? ভবন হয়ে যাচ্ছে, সবাই মাঠ নষ্ট করে ফেলছে। অনেকেই স্যার ওই আর একটা মাঠ দেখাইতে হয়, আর একজনের মাঠ দেখাই দিছে, নিয়ে এমপিও দিছে, সবকিছু এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। সবকিছু মিলাই এখন স্যার অনেক স্কুলে এই মাঠ নেই স্যার। যাই হোক, ন্যাশনাল এডুকেশন পলিসির 19 চ্যাপ্টার পকেটে থাকবে তো?
জি স্যার। চ্যাপ্টার 19 করবো স্যার। হ্যাঁ চ্যাপ্টার 19 বারবার পাঠ করতে হবে। স্যার। ওখানে কয়টা এইমস আছে কয়টা? এইমস আছে স্যার 6টা। হ্যাঁ আর স্ট্র্যাটেজি কয়টা? 8টা স্যার। গুড। 6টা এইমস মুখস্থ রাখা যাবে না? স্যার ওই যে সে কথাই তো বলতে গিয়ে আপনি বললেন পকেটে রাখলে হবে না স্যার, বৃষ্টিতে ভিজে যাবে, এই মাথায় রাখতে হবে না স্যার। পকেটে রাখা মানে হচ্ছে ওইটা, পকেটে রাখা মানে হচ্ছে যে ইউ মাস্ট কিপ অলওয়েজ ইন ইওর মাইন্ড। পকেট তো বুকের মধ্যেই থাকে, হ্যাঁ, ভেরি ক্লোজ টু মাইন্ড, এখন ভেরি বুকে ভেরি পকেট ক্লোজ টু, বাঁধ হয়ে গেছে। ভেরি ক্লোজ টু হার্ট। হার্টের সাথে কলমের ভিতর থাকবে। আমার আলিম সাহেব আবার হার্টে হাত দিয়ে ফেলেছে, দেখছেন? এই যে মানে মানে হচ্ছে যে লোকোমোটর, বুঝতে পারছেন যে আমাদের অনলাইনে লোকোমোটর হয়ে যাচ্ছে। স্যার ওই যে এই জন্যই তো স্যার শিক্ষাকে 3টা ডাইমেনশনে স্যার প্রকাশ করছে, 3H, হ্যান্ড, হার্ট, হেড। হ্যাঁ গুড হ্যান্ড হার্টেড। গুড গুড। 3H। 3H কাজ না করলে হবে না। জি স্যার, না এটা আসলে 3H এর সমন্বয় যদি না ঘটে স্যার, তাহলে একটা প্রপার এডুকেশন, তাহলে আমি কোনো কিছু কামব্যাক মানে আউটপুট দিতে পারবো না বাচ্চাদেরকে। এই জন্য 3H কাজে লাগাইতে কাজ হবে। লাগাতে হবে। আচ্ছা পলাশ আমাদের সাথে এই পর্যন্ত কথাবার্তা বলেনি, আমরা পলাশকে একটা সুযোগ দেই। লজ্জা পাচ্ছে স্যার। না না পলাশ আমাদের সাথে একটু টেক পার্ট করবে। পলাশ ধর্মকর্ম নিয়ে আছে স্যার। না পলাশ কই? পলাশ কি শুধু লাইনে থেকে চলে গেছে? হোয়ার ইজ পলাশ? পলাশ আমাদের 1 নাম্বার স্ট্র্যাটেজিটা বলবে। হাই রেজাউল ইসলাম পলাশ, কই আপনি? হ্যাঁ পলাশ, পলাশকে বলতে হবে না, দরকার আমরা খুঁজে আনবো, পলাশের বাসায় যাবো। ও নিশ্চয়ই মোবাইলে কানেক্ট করে অন্য জায়গা চলে গেছে। জাহিদও তাই, জাহিদ মনে করছে আমি জাহিদকে ধরবো, ও আউট হয়ে গেছে। স্যার ফিজিক্যাল এক্সারসাইজ করছে সে। আচ্ছা রুবেল। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল বলেন, স্ট্র্যাটেজি বলেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি বলেন। ন্যাশনাল এডুকেশন পলিসির যে স্পোর্টস এডুকেশন, তার একটা স্ট্র্যাটেজি বলেন। সেসব তো সব বাতিল করে দিল স্যার, কি বলবো। যাতে অ্যাড হয় বলেন, যাতে অ্যাড হয়। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ প্রশ্ন হইলো, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে তো আমরা খেলতে পারবো তাই না? খেলতে পারবেন, আমাদের মাঠ নাই, আমাদের অন্য মাঠে যেতে হবে। মাঠ আছে তো স্যার নাকি? না স্যার ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন এগুলো আমরাই কোর্ট কেটে নিবো, সবাই তো শিক্ষক। আচ্ছা জায়গা করে দেবো, অসুবিধা নেই, সমস্যা নাই। জায়গা করে দেবো। আর বৃহস্পতি শুক্র শনি থাকতে হবে, যেহেতু 3 দিন যদি প্র্যাকটিস না করি তাহলে অবস্থা খারাপ। না আমরা ব্যবস্থা করবো, আমাদের জায়গা আছে, আমাদের মোস্তাক সাহেবের কুষ্টিয়া শহরে বহু মাঠ আছে, যে কোনো একটা মাঠে আপনাদের নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে না, অসুবিধা। এখন আপনি যে একটা স্ট্র্যাটেজি বলেন, স্ট্র্যাটেজি বাতিল হয় না, স্ট্র্যাটেজি তো আছেই, স্ট্র্যাটেজি বলেন। আমি হচ্ছে আজকে 20 মিনিট পরে আসছি, ওটা লিখা হয় না। এই আবুল কালাম আজাদ, তুমি বলে দাও তো 8টা স্ট্র্যাটেজির যে কোনো একটা বলো তো। 8টা ক্রীড়া শিক্ষা হবে আবাসিক, সর্বশেষ স্ট্র্যাটেজি 8 নাম্বার। একটা হবে আবাসিক, আর হচ্ছে স্যার ওই যে 6টা বিএসএ ভাগ করতে হবে, করে বিকেএসপি কে স্যার ওইটার হ্যাঁ বিকেএসপি একটা বিশ্ববিদ্যালয় হবে, যতক্ষণ না হবে ততক্ষণ জাতীয় বিশ্ববিদ্যালয় করবে বলা হচ্ছে। আচ্ছা ক্রীড়া শিক্ষা হবে আবাসিক, এই আবাসিক আমি বলি। হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশে প্রধানত বিকেএসপি তো আছে 6টা মিলে, বিকেএসপি শাখা প্রশাখা মিলে 6টা বিকেএসপি। দিনাজপুর, সিলেট, বরিশাল, চিটাগাং, ঢাকা, তো এগুলো মিলে সাধারণত ওগুলো প্রশাখা। শাখাতে আমি এক সময় কোচ ছিলাম হচ্ছে চিটাগাং এর। আর একটা খুলনা আছে রুবেল ভাই। হ্যাঁ খুলনায়, এটা হচ্ছে ট্যালেন্ট হান্টিং আর কি। আমি ট্যালেন্ট হান্টিং এ ছিলাম, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে একটা 16 থেকে 17 জনকে নিয়ে একটা ট্রেনিং করানো হয়, তারপরে ওদেরকে ভালো বাস্কেটবল প্লেয়ার তৈরি করা হয়। তো বাংলাদেশে কিন্তু ওই বিকেএসপি ছাড়া আর কোনো নাই। আর আরেকটা আছে আবাসিক, সেটা হচ্ছে সব মাদ্রাসা স্যার। এখন মাদ্রাসাতে কিন্তু আবাসিক এলাকা, আবাসিক ব্যবস্থা আছে প্রত্যেকটা মাদ্রাসায়। মাদ্রাসায় কিন্তু প্লেয়ার কিছু তৈরি হচ্ছে, কিছু যে হচ্ছে না। মাদ্রাসায় প্লেয়ার তৈরি হইলে বাংলাদেশের সরকার তো তারকে বলে বোমাবাজি, তাছাড়া তো আর কিছু না।
তো বিকেএসপি তে ছাড়া, যেমন আমাদের রাজশাহীতে 2010 থেকে শুনছি যে বিকেএসপি হবে 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 হবে, এ পর্যন্ত বিকেএসপি হয় নাই। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন আবাসিক আছে, কিন্তু আবাসিক গুলোতে যেমন আন্ত কলেজ, আন্ত হল খেলাগুলো কিন্তু এখন আস্তে আস্তে উঠে গেছে। এটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজির মধ্যে ছিল, একটা স্ট্র্যাটেজির মধ্যে আছে যে আন্ত খেলা আয়োজন করা, আন্ত স্কুল, আন্ত বিদ্যালয়, আন্ত হল হয়তো, আন্ত ডিপার্টমেন্ট হয়তো, এগুলো এখন উঠে গেছে। যে আমাদের অনুভাই ওয়াহিদুল নবীন অনুভাই, ইনি রাজশাহী ইউনিভার্সিটিতে যোগদানের পরে অনেকগুলো হচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটির যেমন আন্ত ডিপার্টমেন্ট হয়, আন্ত হল হয়, কিন্তু এমন এক সময় ছিল যে এগুলো উঠে যাচ্ছিল, এগুলো হচ্ছে। আর কলেজে তো কোনো আবাসিকের কোনো মানে ব্যবস্থাই নাই স্যার। কলেজগুলো তো বাংলাদেশে কোনো কলেজেই আপনার হচ্ছে আবাসিকের ব্যবস্থা নাই এবং খেলাধুলা হয় না। একটা হয়, সেটা হচ্ছে নটরডেম কলেজ, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ, গ্রিগোরিয়াস, এগুলোতে আপনার হচ্ছে ইংলিশ মিডিয়াম যেগুলো, এগুলোতে, আর গাজীপুরে একটা আছে, এগুলোতে অনেক পরিমাণ হচ্ছে আবাসিক আছে এবং খেলোয়াড় তৈরি হচ্ছে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি খেলোয়াড় তৈরি হয় এখন একটা বাংলাদেশে, সেটা হচ্ছে কোয়ান্টাম, যেটা হচ্ছে কোয়ান্টাম মেথড, যেটা চিটাগাং বান্দরবানে। চিটাগাং। আমি ওখানেরও কোচ ছিলাম। শুধুমাত্র যে বাস্কেটবল প্লেয়ার তা না, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি, খোখো। রুবেল, আপনি গতদিন বলছিলেন, গতদিন আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম না, ওই যে গবেষণা নিয়ে বলছিলেন, আপনি তো অনেক গবেষণা করতে পারেন। এই যে বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, প্রথম যে স্ট্র্যাটেজি, প্রত্যেকটা বিভাগে একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন ন্যাচারাল হবে। আপনি এই যে এডুকেশন পলিসি আছে, ন্যাশনাল এডুকেশন পলিসির যে ক্রিয়ার পলিসি আছে, আপনি এর একটা পলিসি নিয়ে আপনি গবেষণা শুরু করে দেন। স্যার আমি গরিবের ছেলে স্যার, আমি আরে গরিবের ছেলেই তো করবে, এই যা কিছু অর্জন করছে গরিবের ছেলেই তো করেছে, বড় লোকের ছেলেরা তো ধ্বংস করেছে। আপনি এখনই এভরিডে আপনি কিছু কিছু লিখেন, এভরিডে আপনি কিছু কিছু লিখে আপনি হচ্ছে ফাইল করেন, দেখবেন এটা আপনার বড় রকমের একটা রিসোর্স। কিছু মনে করেন না স্যার, একটা কথা বলি। একটা কথা আছে সত্যজিৎ রায়ের, বিদ্যা লাভে লোকসান নাই অর্থ যায় মান। তো এটা হচ্ছে খবরের কথা। বাংলাদেশে এমন কিছু নাই, বাংলাদেশে শুধুমাত্র বিপিএড এবং এমপিএড পড়া, অনার্স মাস্টার্স করা, বাস্কেটবলের লেভেল 1 লেভেল 2 করা শুধুমাত্র আমি একজনই আছি। তারপরেও কিন্তু মূল্যায়ন হয় না স্যার। এটা বড়, এই যে সেনাবাহিনীর বাস্কেটবল প্রশিক্ষক, এই কন্ট্রাক্ট 6 মাস, কন্ট্রাক্ট 6 মাস বেকার, 6 মাস ওই শারীরিক শিক্ষা কলেজে। তো এটা তো আসলে পলিসি না। আর এইভাবে করতে গেলে কেউ সাহায্য করে না। তো না, প্রফেশনালসদের তো আপনাকে সাপোর্ট থাকতে হবে, পার্মানেন্ট সাপোর্ট। এটা ভেরি ট্রানজিশনাল। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সমস্যা। এগুলো নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে আমরা গবেষণা করাবো ইনশাআল্লাহ। 4th সেমিস্টারে গিয়ে যে গবেষণা আছে আপনাদের দিয়ে সবাইকে ভাগে ভাগে মোটামুটি ক্রিয়ার সব নিয়ে আসবো আমরা, গবেষণা করে ক্রিয়ার সকল ইস্যুস গুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে ইউনিক হবে আমাদের। দেখেন ক্রিয়া যারা পিএইচডি করেছে, আমি জানি না কে আপনারা এটাও একটু কাজ করেন তো রুবেল, যে বাংলাদেশে যারা ক্রিয়া শিক্ষার উপরে পিএইচডি করেছে তাদের শিরোনামগুলো কি। যেমন আমাদের সোহেল ভাই করেছে, আমি জানি যে ইথিক্স। সোহেল ভাই বাংলাদেশের ভিতরে সবচাইতে ভালো ট্যালেন্টেড লোক হচ্ছে আপনার জাওয়াত স্যার। কি নাম? জাওয়াত, আরেফে জাওয়াত। হ্যাঁ, উনি হচ্ছে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর। আচ্ছা, ক্রিয়ার উপরে ওনার না। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমাদের কোন বিষয় করেছেন এটা একটু আপনি কালেক্ট করেন, কোন বিষয় বাংলাদেশে কারা কারা ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সের উপরে করেছে স্যার। স্পোর্টস সায়েন্সের কোন দিকটা, কোন বিভিন্ন দিক আছে? উনি সম্ভবত ফুটবলের উপরে করছে। হ্যাঁ, আপনি স্পেসিফিক করবেন, ইঞ্জিনিয়ারিং বললে হবে না। সোহেল স্যার করেছেন ভলিবলের উপরে, ভলিবলের ইথিক্সের উপরে করেছে বোধহয়। তারপরে আমাদের এই যে আমাদের নাসিম রেজা করেছে কিসের উপরে? নাসিম রেজা ফুটবলের কিসের উপরে? উনি তো গোলকিপার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির। না, গোলকিপার থাকুন, কিন্তু পিএইচডি করলেন কিসের? পিএইচডি তো লিটারেচার দিতে হয়, তাই না? ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সের উপরেই স্যার। না, এটা ইঞ্জিনিয়ারিং হবে, আমি সঠিক জানি না। আপনি হচ্ছে একেবারে শিরোনাম জানতে হবে। আপনি হচ্ছে যে প্রতি সপ্তাহে আমাকে একটা দুইটা করে একদম কারা কারা কোন ফিল্ডে স্পেসিফিক শিরোনাম বলবেন, একেবারে পিএইচডি শিরোনাম। ভেরি ইজি ওয়ার্ক। জাফিরুল স্যার আছে। তারপরে আমাদের বাবলা ভাই, উনি পিএইচডি করছেন, ওনার শিরোনামটা কি?
এটা একটু আপনারা স্যার সম্ভবত 8ই মারমা করে আসছেন। হুম হুম 8ই মারমা শুড বি স্যার ই করে have done PhD, হ্যাঁ? হ্যাঁ, ও হচ্ছে আপনার ওই যে বরিশাল ইউনিভার্সিটিতে ঢুকছে স্যার, আমাদের এই পাবলিক অ্যাডে ছিল 2-3 সেশনে স্যার। ও কি ক্রিয়ার উপরে করেছে না? হ্যাঁ ওকে, আমি মানে কয়জন হবে বাংলাদেশে ক্রিয়ার উপরে পিএইচডি করা? কতজন লোক হবে সর্বোচ্চ? 20-এর বেশি হবে না স্যার? তাহলে 20টা মানুষের প্রোফাইল তৈরি করা কোনো ব্যাপারই না, তারা কিসের উপরে কাজ করেছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। রুবেল আপনি 10টা দেবেন, আর আজাদ বাকি 10টা করবে, হেল্প করবেন সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রুবেল করবেন 10টা, বেছে নেবেন রুবেল কোন এলাকা করবেন, আর হচ্ছে যে আজাদ করবে। আপনাদের সময় দিলাম 1 মাস। 1 মাস লাগে, কালকেই করে দেবো স্যার। থ্যাংক ইউ। সবাই পরিচিত, রুবেল স্যারকে নিয়ে আসেন আমাদের কাছে, সবাই পরিচিত। রুবেল স্যারকে কাছে নিয়ে আসেন। না, থ্যাংক ইউ আমরা আনবো। আমরা দেখি, আপনাদের নিয়ে ভাবছি। আপনারা প্রথম তো, আপনারা ভালো রেজাল্ট করেন, আপনাদেরকে নিয়ে আসবো। আপনাদেরকে নিয়ে আসবো। প্রসপেক্টিভ ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি খুবই প্রসপেক্টিভ, আপনারা নির্ভর করতে পারবেন। কিসের সরকারি সব পিছিয়ে পড়ে যাবে। হ্যাঁ, অক্সফোর্ড হার্ভার্ড সরকারি না, পৃথিবী লিড করছে, সরকারি না। তো সরকারি প্রতিষ্ঠানে তো যে গরু চড়ায়, সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে যে কুরবানি গরু বিক্রি হয় মাঠে, বুঝছেন? মাঠ সব শুকায় যাচ্ছে, এগুলো সরকারি প্রতিষ্ঠান। যাই হোক, অনেক কথা হলো। আমাদের মোস্তাক সাহেব কিছু বলেন আজকে টোটাল যে আজকে আমাদের হচ্ছে যে এডুকেশন পলিসি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু হ্যাঁ ফর দি ফিজিক্যাল এডুকেটরস খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কিন্তু আমাদের সংক্ষিপ্ত চ্যাপ্টার, আলোচনা সংক্ষিপ্ত, কিন্তু এর কিন্তু যে ভ্যালুসটা যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ ভ্যালুস আছে। ধন্যবাদ স্যার। আজকের ক্লাসে আমি উপস্থিত ছিলাম না, আমি হাটে গেছিলাম, গরুর হাটে। দেখছেন, গরুর আলোচনা চলছে, মিলে গেছে। যাই হোক, তারপরেও আজকের যে টপিকটা ছিল আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়া সংগঠন এবং যারা ক্রীড়াকে মানে আগায় নিয়ে যাচ্ছে, ক্রীড়া শিক্ষাকে, সেই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো এগুলো অ্যাকচুয়ালি যে বিষয় আসছে যে বিকেএসপির মতো আমাদের যে এখন গভর্নমেন্ট যে একটা নিতে যাচ্ছে উদ্যোগ, সেটা হচ্ছে প্রাইমারি লেভেল থেকে। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে অ্যাকচুয়ালি আবাসিক লাগবে না, তাহলে প্রাইমারি লেভেল থেকে যদি হয়, তাহলে এখানে যদি একজন করে ক্রীড়া শিক্ষককে নিয়োগ দেয় এবং সেই ক্ষেত্রে তাদের মনিটরিং এর জন্য যদি একটা সেল থাকে যারা এগুলাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে সেই ক্ষেত্রে যে বিকেএসপির যে দায়িত্ব, এটা অনেকটা প্রাইমারি লেভেল থেকে যদি নিয়ে আসা যায়। অ্যাকচুয়ালি আমাদের যে জায়গা থেকে আমাদের মানে খেলোয়াড় তৈরির মানে করা উচিত, আমাদের কিন্তু সেই জায়গার অনেক পরে যে আমরা পাই, মানে আমাদের অ্যাকচুয়ালি খেলোয়াড় সিলেক্ট করা উচিত প্রাইমারি লেভেল থেকে। মাঝখানে এসে তো তৈরি হবে না, তো সেইখানে যদি আমাদের হয়, যেমন মানে বিশ্বের যে সমস্ত দেশগুলা ক্রীড়াকে লিড করে, যেমন চীনের কথাই বলি, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে চীন কিন্তু ওরা হচ্ছে আপনার এই 7 থেকে 12 এই লেভেল থেকে তারা করে এবং ওখান থেকে তারা হচ্ছে বিভিন্ন সেক্টরে তাদেরকে ভাগ করে। তো আমাদের যদি এরকম প্রাইমারি স্কুলটাকে যদি গভর্নমেন্ট চিন্তা করে, এবং সেই ক্ষেত্রে ওই যে অ্যাকচুয়ালি আমাদের দেশে সমস্যা হচ্ছে যে একটা জিনিস করার পরে আর মনিটরিং করার কোনো সুযোগ নাই বা দায়িত্ব নাই। এগুলো যদি করে তাহলে কিন্তু আমাদের এই যে আপনার এই পলিসিগুলা মানে বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ। ভালো বলেছেন, অনেক সুন্দর বলেছেন স্যার। আমি স্যারের কথার পরিপ্রেক্ষিতে স্যার আমি একটা কথা বলি। জি স্যার, শুনতে পান? জি, শুনতে পাচ্ছি, বলুন স্যার। প্রাইমারি থেকে যেটা শুরু করবে ফিজিক্যাল এডুকেশনটা, সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি আছে, কিন্তু বাট প্রাইমারি থেকে যদি শুরু করতে হবে, আমাকে প্রথমে যদি হাতে খড়ি দেওয়া হয়, সেটাকে আবার সেকেন্ডারি থেকে যদি আমাকে ধরে রাখা হয়, তাহলে কিন্তু আমাকে ন্যাশনালে পাবে। বাট ওইগুলো কিন্তু এখন খুলেই দিচ্ছে, সেটাই এখন নাই বললে মোস্তাক সাহেব সেটাই বলছে। মোস্তাক সাহেব কিন্তু সেটাই এমফাসাইজ করেছে যে আমাদের পলিসির মধ্যে আছে, আমাদের স্ট্র্যাটেজির মধ্যে আছে, আমাদের এইমস এর মধ্যে বলেছে আমার 6টা এইমস,
6টা এইমস কে আমার অ্যাচিভ করতে গেলে আমাকে 8টা স্ট্র্যাটেজি করেছে, এবং তার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে আমাদেরকে প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল এই জায়গাটা আমাদের স্ট্রং করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক যে স্বাধীনতা 47-48 বছরেও কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে আমরা কিন্তু তৈরি করতে পারলাম না। আমরা মনে করছি যেটা অপশনাল, আমরা মনে করছি ফিজিক্যাল এডুকেশন অপশনাল, কিন্তু ফিজিক্যাল এডুকেশন তো অপশনাল না, এটা তো ম্যান্ডেটরি, এটা তো কম্পালসারি। হ্যাঁ প্লিজ। যেটা লোড, যেটার উপর দিয়ে লোড নেবে আমার ছাত্ররা লোড নেবে, কিন্তু আমার লোড নেওয়ার জায়গা নেই, না না এটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রাইট স্যার আমরা আসলে খেলোয়াড় তৈরির পরে স্যার ওয়েট নি স্যার, এই জন্য আমরা টিকতে পারছি না স্যার। হ্যাঁ হাসানুজ্জামান, হ্যাঁ খেলোয়াড় তৈরির পরে তারপরে আমরা ওয়েট নিয়ে এগুলো শুরু করি স্যার, এই জন্য বিশ্বের সাথে স্যার আমরা করতে পারছি না। কিন্তু আগে থেকে যে একটা ছোটবেলা থেকে যে খেলোয়াড় তৈরি হবে, কিভাবে ওয়েট নিতে হবে, কিভাবে কি করতে হবে, এটা স্যার আমাদের হচ্ছে। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, আমি গ্রুপে লিখে দেবনি, যে বাংলাদেশের যে ক্রীড়া শিক্ষা নীতি 2010 এর উপরে হচ্ছে যে এর উপরে একটা লেখা আর্টিকেল লিখবেন, 5 থেকে 7 পৃষ্ঠার মধ্যে, 5 থেকে 7 পৃষ্ঠার মধ্যে এই পলিসি ইমপ্লিমেন্টেশন ব্যারিয়ার। এটা আপনাদের ঈদের পরে আমি নেব, ঈদের পরে যে ক্লাস হবে সেই ক্লাসে আপনারা আমাকে ছবি তুলে তুলে পাঠাবেন সবাই। জি স্যার। খুব ভালো হবে না? ভালো হবে, একটু মোটামুটি লেখালেখি থাকে। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক। স্যার ওকে, আবুল কালাম আজাদ স্যার। কথা শেষ হয় না, বলো। না স্যার, তাহলে ওই যে আমাদের এখন এই মুহূর্তে স্যার সবার ওই যে শিক্ষানীতি ওইগুলা তো স্যার কালেক্ট করা সম্ভব না। শিক্ষানীতি দিয়ে দিছি তো আমি। শিক্ষানীতি তো স্যার শিক্ষানীতি তোমার স্পোর্টস এডুকেশনে দিয়ে দিছি, বাকিটা যদি তুমি চাও, আমি তোমার ওই গ্রুপে কানেক্ট করে দেব, আমার কাছে আছে তো। আজাদ, ওইটা হচ্ছে ইমন ফটোকপি আর জেলখানার মোড়, ওখানে কিন্তু ওটা দিয়ে রাখছি। আজকেটাও দিয়ে রাখেন, আমি প্রতিদিন দিয়ে দিই, এগুলো সব দিয়ে দেবেন। জি জি, আজকেও দিছি। আর এডুকেশন পলিসি যেটা আছে সফট কপি আমি তোমার গ্রুপে দিয়ে দেব আজকে। জি স্যার। হ্যাঁ, আর আজাদ কুষ্টি আসলে ইমন কম্পিউটার ওখান থেকে হার্ড কপি নেওয়া যাবে। হ্যাঁ স্যার, এইটা একটু হয় কি যে যিনি এই দায়িত্ব দেন সম্ভবত মুস্তাক স্যার এইটা রাখেন, তো গ্রুপে একটু নক করে দিলে পারে ওইটা আমরা, যেমন আমি গতকাল কুষ্টিয়া থেকে ঘুরে আসছি। আল্লাহ, কুষ্টিয়াতে আমার বিশ্ববিদ্যালয়তে রাখা আছে এগুলো, আমি সেদিনই দিয়ে দিয়েছি। কেন স্যার কিন্তু গত সপ্তাহেই তোমাদেরকে বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ওখানে প্রতি সপ্তাহের যে স্যারেরই হোক পাইলে আমি সাথে সাথে ইমন কম্পিউটারে দিয়ে দিব, ওখান থেকে সবাই কালেক্ট। আপনি একটা দিয়ে দেন মুস্তাক সাহেব, আপনি হচ্ছে গ্রুপে একটা কমন নোট দিয়ে দেন, যারা কুষ্টিয়ার আশেপাশে আছে বা কুষ্টিয়াতে আছে তারা এই জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। আর যারা বাইরে আছেন, আমাদের রুবেল সাহেব সহ আমাদের ওহিদুল নবী, তারা তো আমাদের ওখান থেকে নিতে পারছে পিডিএফ কপি, তারা ডাউনলোড করে পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে পারবে। আমার আজাদ যে কেন পারতেছে না আমি বুঝতেছি না, আজাদের সমস্যা হয়ে যাচ্ছে। আজাদের প্রিন্টার নাই স্যার, আজাদের প্রিন্টার নাই। হ্যাঁ, দুঃখজনক স্যার, ল্যাপটপটা নাই। আজাদ নিজেই তার ওই যে 3H না, 3H এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ H হচ্ছে হার্ট, তাই না? আরেকটা হচ্ছে হেড। এই হার্ট আর হেড দিয়ে আর হাত দিয়ে ধরে তুমি হচ্ছে স্ক্যান করে ফেলবা। থ্যাংক ইউ মেমোরিতে থেকে যাক। থ্যাংক ইউ না, ভালো, গুড। ওকে স্যার, রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে দেব ইনশাআল্লাহ রেকর্ডিং হয়ে গেছে। থ্যাংক ইউ।